মির্চি বাংলা অরিজিনালসের বিশেষ নিবেদন ক্রাইম কথা কথা কথা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ব্রেকিং নিউজ। উপযুক্ত প্রমাণ না থাকায় কৃষ্ণনগর হত্যা মামলায় 3 অপরাধীকে ছেড়ে দিতে বাধ্য হলো সিআইডি। ধুন্ধুমার কাণ্ড নদিয়া জেলা আদালত চত্বরে। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অজিত বড়ালের কাছে। অজিত, অজিত শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। কি জানতে পারছো শেষ পর্যন্ত? কেন এমনটা করতে হলো সিআইডি কে? দেখো বিপাশা, এই যে ঘটনাটা ঘটেছে এটা শব্দতে বলা খুবই কঠিন। এমন ঘটনা আমি জীবনে দেখিনি। সালের এপ্রিল মাস, 34 নম্বর জাতীয় সড়কের ওপর পাক খাচ্ছে সন্ধ্যের মৃদু ঠান্ডা হাওয়া। কৃষ্ণনগর শহরে ঢোকার মুখে জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা ধানসিঁড়ি হোটেলটা তখন আলোয় ঝলমল করছে। হোটেল ধানসিঁড়ির ব্যাংকোয়েট হলে চলছে সেই রাতের বিশেষ আয়োজন, একটি টেলিকম কোম্পানির বার্ষিক সেলিব্রেশন, সেই সঙ্গে হোটেলের ফাউন্ডেশন ডে পার্টি। কাঁচের গ্লাসের টুংটাং শব্দ, সোফায় বসে থাকা অতিথিদের উচ্চ হাসি, দামি মদ সঙ্গে নানা রকম স্ন্যাক্স আইটেমের গন্ধে চারপাশ একেবারে মো মো করছে। ধরা যাক ওই টেলিকম কোম্পানির নাম স্মাইল। হলের এক কোণে বসেছিলেন স্মাইলের কৃষ্ণনগর সার্কেলের ম্যানেজার পিনাকি। তার পাশে ছিলেন কৃষ্ণনগরের স্থানীয় ডিলার সুরজিৎ এবং শান্তিপুরের ডিলার জয়ন্ত। টেবিলের ওপর মদের বোতল আর স্ন্যাক্সের প্লেট সাজানো। আড্ডার মাঝখানেই সুরজিৎ তার পকেট থেকে মোবাইল ফোনটা বের করে একটি নাম্বারে ডায়াল করলেন। ফোনের ওপারে কল রিসিভ হতেই সুরজিৎ উৎফুল্ল গলায় বলে উঠলেন, আরে বুটাই, কোথায় রে ভাই? ওপাশ থেকে বিনীত গলায় উত্তর এলো, এই তো দাদা, আমি তো ঘরেই আছি, কিছু লাগবে? সুরজিৎ হেসে বললেন, এই ঘরে থাকলে চলবে? আজ ধানসিঁড়িতে আমাদের কোম্পানির অনুষ্ঠান, তুই না থাকলে জমে নাকি? এই আয় তাড়াতাড়ি চলে। বুটাই খানিকটা ইতস্তত করে বলল, কিন্তু দাদা, আমাকে তো কেউ ইনভাইট করেনি। সুরজিৎ ধমকের সুরে বললেন, দূর বেটা, রাখ তোর ইনভিটেশন। আরে তুই আমার সবচেয়ে সেরা ডিস্ট্রিবিউটার, কৃষ্ণনগরে তোকে ছাড়া আমার ব্যবসা চলে? আমি তো বলছি তুই আয় তো। ফোনটা রেখে সুরজিৎ গ্লাসে চুমুক দিলেন। আবার আড্ডা জমে উঠল। বুটাই ওরফে কৃষাণু দত্ত, বয়স 22 কিংবা 23, চেহারা ছিপছিপে, উজ্জ্বল হাসি খুশি মুখ। ঘণ্টা খানেকের মধ্যেই বুটাই এসে পৌঁছল হোটেল ধানসিঁড়িতে। পরনে একটা বেগুনি রঙের ফুল স্লিভ শার্ট আর নীল জিন্স। হাসি মুখে ঘরে ঢুকে সে সুরজিৎ আর পিনাকিদের টেবিলে গিয়ে বসল। ম্যানেজার পিনাকি বুটাইয়ের পিঠ চাপড়ে বললেন, এই বয়সেই ব্যবসাটা কি তা তো বেশ বুঝতে পেরে গেছো। হ্যাঁ, বাহ, সাবাস। বুটাই বিনীতভাবে হাসল। টেবিল ভরে উঠতে লাগলো মদের গ্লাসে। বুটাইয়ের বয়স অল্প হলেও মদ বেশ ভালোই খায়। এখানে ফ্রিতে দামি মদ, ওকে আর পায় কে? পেগের পর পেগ শেষ হতে লাগলো। রাত যত বাড়তে লাগলো, বুটাইয়ের নেশাও ততটাই চড়তে শুরু করলো। রাত 9:30 নাগাদ সার্কেল ম্যানেজার পিনাকি দাঁড়িয়ে পড়লেন। তার একটু তাড়া ছিল। তিনি জয়ন্তর গাড়িতে চেপে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন। কিছুক্ষণ পর সুরজিৎ নিজের 4 চাকা গাড়ি নিয়ে ধীরে সুস্থে বেরিয়ে গেলেন। যাওয়ার আগে বুটাইকে বলে গেলেন, এই বুটাই, বাড়ি যা, বুঝলি? অনেক রাত হয়েছে। এই তো যাবো সুরজিৎ।
আরেকটা পেকে নিয়ে চলে যাবো। যদিও একটা পেগ শেষ করেই বুটাই কিন্তু হোটেল ধানসিঁড়ি ছেড়ে উঠল না। নেশা চড়ে গিয়েছিল তার। সোফায় বসে একা একাই মদ খেয়ে যেতে লাগলো। হোটেল কর্মীরা তাকে কয়েকবার বাড়ি ফেরার কথা বলল, অবশ্য নেশাগ্রস্ত বুটাই কাউকেই খুব একটা পাত্তা দিল না। স্যার এবার উঠুন। আরে আরে তুলছো না, ছাড়ো না আমাকে, ছাড়ো বলছি। আরে মদ আরো মদ খাবো। অবশেষে রাত 12টা নাগাদ হোটেলের ম্যানেজার এবং দুজন কর্মচারী এসে বুটাইকে চ্যাংদোলা করে ধরে বাইরে নিয়ে এলো। আপনি এবার আসুন। আমি চলে যাবো। বুটাই তখন দুপায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়াতেও পারছিল না। টলতে টলতে সে গিয়ে বাইকে উঠল। হোটেলের সিকিউরিটি গার্ড বুটাইয়ের বাইকটা সেলফ চেপে চালু করে দিল। তারপর বলল, দাদা সাবধানে গাড়ি চালাবেন কিন্তু। বুটাই অসংলগ্নভাবে এসে বলল, আরে কিচ্ছু হবে না, আমি ঠিক আছি আমি। হোটেলের আলোর সীমানা ছাড়িয়ে বুটাইয়ের বাইক জাতীয় সড়কের জমাট অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। রাত তখন প্রায় 2টো। NH-34 ধরে মাঝে মধ্যেই প্রচণ্ড গতিতে ছুটে যাচ্ছে কিছু লরি আর নয়তো উত্তরবঙ্গের বাস। বাকি সময়টা জাতীয় সড়ক একেবারে নির্জন। হাওয়ার গর্জন ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছিল না। বুটাই পকেট থেকে ফোন বের করে কাঁপা কাঁপা হাতে তার এক বন্ধুকে ফোন করল। বন্ধুটিও তখন নিজের ঘরে মদ্যপ অবস্থায় অঘরে ঘুমোচ্ছে। ফোন বাজলেও সে টের পেল না। বুটাই হতাশ হয়ে আরেকজন পরিচিতকে ফোন করল, কিন্তু সেই ব্যক্তির স্ত্রী তখন প্রচণ্ড অসুস্থ হওয়ায় তিনিও ফোন ধরতে পারলেন না। 2টো ফোনই বাজতে বাজতে কেটে গেল। বুটাইয়ের গা হাত পা প্রচণ্ড টলছে। মনে হচ্ছে সে আর বাইকটা চালাতে পারবে না। আর এই জন্যই কল দুটো সে করেছিল, তাকে নিয়ে যাওয়ার জন্য। জাতীয় সড়কের নিঃসঙ্গ অন্ধকারে অস্ফুট একটা দীর্ঘশ্বাস ছেড়ে বুটাই আবার বাইক স্টার্ট দিল। তারপর সব নিস্তব্ধ। পরদিন ভোরবেলা শেষ বসন্তের মিঠে রোদ তখনও জাতীয় সড়কের পিচ ছুঁতে পারেনি। রাস্তার পাশে কৃষ্ণনগর ঢোকার মুখে বেশ পুরনো একটা ট্রাক্টরের দোকান রয়েছে। ঠিক ওই দোকানের উল্টো দিকের খাদের ঘাসে পড়েছিল একটা নিথর দেহ। এক পথচারী তখন মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন। হঠাৎই তার চোখ যায় ঝোপের আড়ালে পড়ে থাকা বেগুনি রঙের শার্টটার দিকে। তিনি কৌতূহল বশত কাছে গিয়ে যা দেখলেন তাতে তার বুকটা ধক করে উঠল। ওটা তো একটা লাশ। পুলিশ পুলিশ! ভয়ে আর্তনাদ করে তিনি ছুটলেন লোকালয়ের দিকে। খবর পেয়ে আধ ঘন্টার মধ্যে অকুস্থলে এসে পৌঁছল কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। এলেন সাব ইন্সপেক্টর সন্তোষ রায়। দ্রুত হাতে পুলিশ সম্পূর্ণ ক্রাইম সিন ঘিরে ফেলল। ঘটনাস্থলের দৃশ্য বিভীষিকাময়। 20-22 বছরের একটি তরুণের মরদেহ চিত হয়ে পড়ে রয়েছে। মাথাটা রক্তে লাল হয়ে গেছে। মাথার মাঝখান থেকে খুলিটা যেন 2টি ভাগে ফালা ফালা হয়ে ফেটে বেরিয়ে এসেছে। কাছেই পড়ে রয়েছে একটা রক্ত মাখা ইট। ইটের গায়ে চুল আর মগজের অংশ লেগে রয়েছে। মৃতদেহের থেকে
ঠিক কয়েক গজ দূরে মাটিতে পড়ে রয়েছে একটা কালো রঙের মোটর বাইক। বাইকটিতে বিশেষ কোনো ক্ষতচিহ্ন নেই, কেবল একপাশে কাত হয়ে পড়ে রয়েছে মোটরসাইকেলটা। সাব ইন্সপেক্টর সন্তোষ রায় মৃতদেহের কাছাকাছি গিয়ে হাঁটু গেড়ে বসলেন। মৃতদেহের পরনে বেগুনি রঙের শার্ট রক্তে ভিজে সপসপে হয়ে গেছে। জিন্সের প্যান্টে ধুলো আর শুকনো রক্তের দাগ। এক পুলিশ কর্মী বলল, কি করব স্যার? অ্যাক্সিডেন্ট নাকি? সন্তোষবাবু সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বললেন, না না, এটা খুন। ব্রিটিশ শিওর কোপানোর পর ইট দিয়ে মাথা থেতলে দেওয়া হয়েছে। অথচ এই ইটটা এনেছে ওই যে রাস্তার কাছে কাজ হচ্ছে ওখান থেকে। বাইকটা দেখো একেবারে অক্ষত। এটা অ্যাক্সিডেন্ট নয়। সন্তোষবাবু বাইকের নাম্বার প্লেটটি নোট করে নিলেন। চাবিটা বাইকেই ঝুলছিল। চাবির চেনে লাগানো স্মাইলের একটা ছোট্ট রিং। গাড়ির নাম্বার প্লেটের মাধ্যমে কৃষ্ণনগর আরটিও সূত্র ধরে মৃত যুবকের পরিচয় পাওয়া গেল। মৃতের নাম কৃষাণু দত্ত, ডাকনাম বুটাই। কৃষ্ণনগরের বারোয়ারি পাড়ায় বুটাইয়ের বাড়িতে যখন পুলিশের গাড়ি গিয়ে থামল, তখন সকাল 8টা বাজে। উঠোনের কলতলায় বসে বাসন ধুচ্ছিলেন বুটাইয়ের বৃদ্ধা মা বাসন্তী দত্ত। রাতের বেলা বুটাই বাড়ি না ফেরায় তিনি ভেবেছিলেন হয়তো বন্ধুদের সঙ্গে কোনো কাজে আটকে গিয়েছে বুটাই। ছেলে মাঝে মধ্যে রাতের দিকে কাজে ব্যস্ত থাকলে বাড়িতে ফিরত না, তাই খুব একটা চিন্তা হচ্ছিল না তার। সন্তোষবাবু বাড়ির ভেতরে ঢুকে বললেন, এটা কৃষ্ণ দত্তের বাড়ি? বুটাইয়ের মা অপ্রস্তুত পদক্ষেপে এগিয়ে এলেন। হ্যাঁ, কেন? কি হয়েছে? ও তো রাতে বাড়ি ফেরেনি। কিছু করেছে নাকি আমার ছেলে? সন্তোষবাবু ইতস্তত করে বললেন, আপনাকে একটু হাসপাতালে যেতে হবে। একটা দুর্ঘটনা ঘটেছে। ততক্ষণে বাড়ির দোতলা থেকে নেমে এসেছেন বুটাইয়ের দিদি লতা, পেশায় পশ্চিমবঙ্গ পুলিশের একজন কনস্টেবল। পুলিশের গাড়ি, পুলিশ কর্মীদের গম্ভীর মুখ, এসব দেখে তার অভিজ্ঞ মন মুহূর্তের মধ্যে অশুভ সংকেত পেয়ে গেল। সন্তোষবাবুকে একটা স্যালিউট করে লতা বললেন, স্যার, আমি কনস্টেবল লতা দত্ত, কাশিমপুর থানায় পোস্টিং। আপনি প্লিজ কিছু লুকাবেন না স্যার, আমাকে সত্যিটা বলুন। আমি বুটাইয়ের দিদি। বুটাইয়ের কি হয়েছে স্যার? সন্তোষবাবু মাথা নিচু করে বললেন, কৃষাণু দত্ত মারা গেছে। জাতীয় সড়কের ধারে ওর দেহ পাওয়া গেছে। কেউকে খুন করেছে। বুটাই, বুটাই। সাব ইন্সপেক্টর সন্তোষ রায় চেষ্টা করেছিলেন যতটা পারা যায় আস্তে কথাটা বলতে, কিন্তু তাও কথাটা শুনে ফেললেন বাসন্তী দেবী। সঙ্গে সঙ্গে তিনি আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়লেন। বুটাইয়ের কাকা এবং অন্যান্য আত্মীয়রাও ততক্ষণে উঠোনে জড়ো হয়ে গিয়েছে। মুহূর্তের মধ্যে প্রতিবেশীদের ভিড় জমে গেল বাড়িতে। ঘণ্টা দুয়েক পর কৃষ্ণনগর হাসপাতাল মর্গে বুটাইয়ের লাশের ময়না তদন্ত শুরু হল। শোকবিহ্বল পরিবারকে সামলে কোতোয়ালি থানার তদন্তকারী টিম বসলেন বুটাইয়ের কাকা এবং লতার সঙ্গে কথা বলতে। তদন্তকারী অফিসার সন্তোষবাবু বুটাইয়ের কাকার উদ্দেশ্যে বললেন, দেখুন, তদন্তের স্বার্থে বুটাইয়ের ব্যাপারে বিশদে জানা দরকার। ও কি করতো, ওর ব্যক্তিগত জীবন কেমন ছিল, সব আমাদের বলতে হবে। বুটাই খুব ভালো ছেলে স্যার। আমাদের যৌথ পরিবার, তবে আমাদের হাঁড়ি আলাদা, মানে ওই রান্নাঘর আলাদা আর কি। ছোটবেলা থেকেই ওকে দেখছি আমি, খুব পরিশ্রমী ছেলে ছিল স্যার। ও কি কাজ করতো? বুটাইয়ের দিদি লতা চোখের জল মুছে নরম গলায় বললেন, ও স্মাইল সিম কার্ডের ডিস্ট্রিবিউটার হিসেবে কাজ করতো স্যার। মাসে প্রায় 50,000 টাকার বেশি ব্যবসা দিত কোম্পানিকে। ওখান থেকে ও মাসে 18 থেকে 20,000 টাকা মতো
উপার্জন তো করতই। এই তো কদিন আগে নিজের উপার্জনের টাকায় বাইকটা কিনেছিল। স্যার স্যার ওর কারোর সাথে কোনো শত্রুতা ছিল না স্যার। কাল রাতেও কোথায় গেছিল জানো? হ্যাঁ স্যার, ধানসিঁড়ি হোটেলে ওদের কোম্পানির একটা পার্টি ছিল। ম্যানেজার ডিলাররা ওকে ডাকছে বলে বেরোলো বাড়ি থেকে। কাল যখন ও বাড়ি থেকে বের হয় তখন ওর সঙ্গে কি কি ছিল একটু ভালো করে মনে করে বলো তো। লতা আর বুটাইয়ের কাকা একে অপরের মুখের দিকে তাকালেন। তারপর লতা বলতে শুরু করলেন, ওই ধরুন কাল সন্ধে 7টা নাগাদ ও বাড়ি থেকে বেরিয়েছিল। গায়ে ছিল বেগুনি রঙের শার্ট আর জিন্স। হ্যাঁ, জামা কাপড় আমরা ভিকটিমের গায়ে পেয়েছি। আর আর কি ছিল? লতা চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করলেন। তারপর বললেন, হ্যাঁ, বুটাইয়ের কাছে না সবসময় দুটো মোবাইল ফোন থাকতো স্যার। ওই একটা সাধারণ সিডিএমএ সেট, যেটাও ব্যবসার কাজে ব্যবহার করতো, আর একটা বেশ দামি কিপ্যাড ফোন যেটাতে নেট ছিল। ওই আর কি, ফেসবুক করা যেত। সন্তোষবাবু জিজ্ঞেস করলেন, দুটো ফোনই সঙ্গে থাকতো? হ্যাঁ স্যার, দুটো ফোনই ওর সঙ্গে থাকতো। আর ওর ওই ডান হাতে একটা বেশ দামি রূপোর বাজুবন্ধ ছিল। বৌদি হাতটা দেখায় খুব বিশ্বাস করে তো। এক জ্যোতিষ দেখি বুটাইয়ের চাকরি জুটেছিল কিনা, উনি এটাই পড়তে বলেছিলেন। ওই বাজুবন্ধের ওপর একটা ফলক মতো ছিল, সেইটাতে একটা পাথর বসানো ছিল। হ্যাঁ, আর ওর গলায় একটা রূপোর চেন ছিল স্যার, তাতে একটা রূপোর লকেট। আর হ্যাঁ, আর ওর একটা মানি ব্যাগ সবসময় সঙ্গে থাকতো, কোম্পানি থেকে দিয়েছিল। বেশ দামি মানি ব্যাগ, ওতেও ড্রাইভিং লাইসেন্স, জরুরি কাগজ আর টাকা পয়সা থাকতো। সন্তোষবাবু চোখ তুলে তাকালেন। তার কপালে ভাঁজ পড়ল। তিনি গম্ভীর গলায় বললেন, আচ্ছা, আপনারা যা যা বললেন একবার রিচেক করে নিন তো। দুটো মোবাইল ফোন, গলার উপর চেন আর লকেট, হাতের পাথর বসানোর উপর বাজুবন্ধ আর মানি ব্যাগ, এগুলোই তো? লতা এবং ওর কাকা প্রায় একসঙ্গে বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ও বাইরে গেলে এগুলোই ওর সঙ্গে থাকতো। কাল রাতেও তো এগুলো নিয়েই ও বেরিয়েছিল। সন্তোষবাবু কেস ডায়েরিতে ঝটপট লিখে নিলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঘটনাস্থলে আমরা কেবল ডেড বডি, বেগুনি শার্ট, জিন্স আর বাইকটা পেয়েছি। আপনারা যে গয়না, দুটো ফোন আর মানিব্যাগের কথা বললেন, সেগুলোর একটারও কোনো হদিশ ঘটনাস্থলে পাওয়া যায়নি। আরও কিছুক্ষণ কথাবার্তার পর ওদের আসতে বললেন সন্তোষবাবু। তারপর নিজের পার্সোনাল পকেটবুকে খোয়া যাওয়া সামগ্রীর তালিকা লিখে রাখলেন। একটা দামি কিপ্যাড মোবাইল ফোন, একটা সিএমএ মোবাইল ফোন সেট, রত্ন পাথর বসানো একটা রূপোর বাজু বন্ধ, একটা রূপোর চেন আর লকেট, টাকা আর কাগজপত্র সহ একটা চামড়ার মানিব্যাগ। তবে সন্তোষবাবুর মনের মধ্যে তখন একটা বড় প্রশ্ন উকি দিতে শুরু করেছে। এটা কি কেবলই একটা নৃশংস হত্যাকাণ্ড, নাকি এর পিছনে লুকিয়ে আছে ছিনতাইয়ের কোনো ভয়ঙ্কর চক্রান্ত? পুরনো যত গ্যাং ছিল তাদের সবাই প্রায় জেলে। তাহলে কি নতুন কোনো গ্যাং আবার অ্যাক্টিভেট হলো এই চত্বরে? নমস্কার, আমি সৌম্যাদিত্য। দেখতে দেখতে 1 বছর হয়ে গেল আমি আপনাদের দেশ বিদেশের অসংখ্য ক্রাইমের গল্প শুনিয়ে যাচ্ছি। অবশ্য গল্প কেন বলছি, সবগুলোই সত্যি ঘটনা।
আজও তেমনই একটি সত্য ক্রাইমের কাহিনী আমি আপনাদের শোনাব। তার আগে আপনাদের জানিয়ে দিই, ক্রাইম কথার নতুন পুরনো এপিসোড শোনার জন্য সাবস্ক্রাইব করুন মির্চি বাংলার ইউটিউব চ্যানেল, আর নোটিফিকেশন পেতে ক্লিক করুন বেল আইকনে। তাহলে চলুন শুরু করা যাক। ময়না তদন্তের পর বুটাইয়ের মরদেহ যখন কৃষ্ণনগরের বারোয়ারি পাড়ার বাড়িতে পৌঁছল, তখন পুরো বাড়িতে কান্নার রোল উঠেছে। সন্তানহারা বাসন্তী দেবী বারবার চিৎকার করে মূর্ছা যাচ্ছেন। বুটাইয়ের দিদি লতার চোখে জলের বদলে তখন রাগের আগুন জ্বলছিল। ভাই হারানোর যন্ত্রণা তো ছিলই, তার উপর লতা নিজে রাজ্য পুলিশের একজন কনস্টেবল। আইনি ব্যবস্থার উপর তার ভরসা ছিল 16 আনা। অন্তত তার ভাইয়ের খুনিদের ধরার বেলায় পুলিশ কোনো গড়িমসি করবে না, সে ব্যাপারে নিশ্চিত ছিলেন তিনি। কিন্তু এই নৃশংস খুনটা যে কোনো সাধারণ ছিনতাইকারীদের কাজ, সেটা লতার মন কিছুতেই মানতে পারছিল না। পরদিন সকালে বুটাইয়ের কাকা আর দিদি লতা আবার কৃষ্ণনগর কোতোয়ালি থানায় গিয়ে উপস্থিত হলেন। সাব ইন্সপেক্টর সন্তোষবাবু তখন নিজের টেবিলে বসে আগের রাতের খুনের ব্যাপারটাই ভাবছিলেন। মৃত্যুর আগে আকণ্ঠ মদ গিলেছিল বুটাই। কিভাবে তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটাই ভাবছিলেন সন্তোষ রায়। লতা সোজা টেবিলের সামনে এসে দাঁড়ালেন। তারপর একটা স্যালিউট ঠুকে বললেন, স্যার আমার মনে হচ্ছে খুনটা কোনো ফাঁকা রাস্তার ছিনতাইয়ের কেস নয়, এটা একদম সুপরিকল্পিত হত্যা। সন্তোষবাবু চোখের চশমাটা খুলে সেটা মুছতে মুছতে বললেন, লতা, তুমিও তো পুলিশে আছো, আবেগ সরিয়ে বাস্তবের দিকটা দেখো। পকেটের টাকা, গলার চেন, দামি দুটো মোবাইল সব খোয়া গেছে। ছিনতাইবাজদের ওপর আমাদের সন্দেহ হওয়াটাই তো স্বাভাবিক, তাই না? না স্যার, বুঝতে পারছেন না, বুটাই অত বোকা ছেলে ছিল না স্যার, যে মাঝরাতে অপরিচিত ছিনতাইকারীদের সামনে গিয়ে দাঁড়াবে বা তাদের সাথে ঝামেলা করবে। আর তাছাড়া এত রাতে ও জাতীয় সড়কে কি করছিল? ও তো ধানসিঁড়ি হোটেলে গিয়েছিল স্যার, ওই যে বললাম স্মাইল কোম্পানির পার্টিতে। এবার বুটাইয়ের কাকা এগিয়ে এসে বললেন, স্যার, আসল অপরাধী ওই স্মাইলের লোকজনই, ওরাই। বিশেষ করে কৃষ্ণনগরের ডিলার সুরজিৎ আর জয়ন্ত। ওদের ম্যানেজার পিনাকিও কম যায় না স্যার। খুব খুব মানে সব কটা মিলে আমার বুটাইকে মেরেছে। আমি বলছি স্যার, সব কটা মিলে মেরেছে আমার বুটাইকে। সুরজিৎ, ওর বিরুদ্ধে কেন সন্দেহ হচ্ছে আপনাদের? লতা এবার কিছুটা উত্তেজিত হয়ে গেলেন। স্যার 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 একবার ভাবুন না স্যার, বুটাই প্রতি মাসে 50-55 হাজার টাকার স্মাইল সিম বিক্রি আর রিচার্জ করত। ও কৃষ্ণনগরের সবচেয়ে বড় ডিস্ট্রিবিউটার হয়ে উঠেছিল স্যার। ওর এই পিপুল জনপ্রিয়তার ব্যবসা সুরজিতের মতো ডিলারের চোখে কাটার মতো ফুটছিল। স্যার স্যার একটু ভেবে দেখুন না স্যার, সুরজিৎ ভয় পাচ্ছিল বুটাই হয়তো খুব শিগগিরই ওকে টপকে নিজেই ডিলারশিপের জন্য হাত বাড়াবে। স্যার স্যার হ্যাঁ স্যার। বুটাইয়ের কাকাও লতার সুরে সুর মেলালেন। কাল রাতে সুরজিৎই তো বুটাইকে ফোন করে ধানসিঁড়িতে ডেকে পাঠালো। বুটাই তো যেতে চায়নি স্যার। কেন জোর করে ডাকা হলো? হ্যাঁ, মদ খাইয়ে ওকে পুরো মাতাল করা হলো কেন? হ্যাঁ, যাতে ওকে সহজে রাস্তার মধ্যে সাবার করে দেওয়া যায় স্যার, ওই জন্যই তো। সন্তোষবাবু একটু চিন্তায় পড়ে গেলেন। ওদের যুক্তিগুলো পুরোপুরি ফেলে দেওয়ার মতো নয়। একজন তরুণ সফল ডিস্ট্রিবিউটরকে শেষ করে দিলে কার লাভ? ব্যবসার দুনিয়ায় হিংসা রেষারেষি অত্যন্ত মর্মান্তিক রূপ নিতে পারে। সন্তোষবাবু বললেন, বেশ, তোমরা যা বলছো লিখিত অভিযোগ দাও।
সেদিনই কৃষ্ণনগর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বুটাইয়ের কাকা। ভারতীয় দণ্ডবিধির ৩০২ খুন এবং ১২০ বি অর্থাৎ অপরাধমূলক ষড়যন্ত্র ধারা সহ আরও কিছু ধারায় আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হল স্মাইলের সার্কেল ম্যানেজার পিনাকি, কৃষ্ণনগরের ডিলার সুরজিৎ এবং শান্তিপুরের ডিলার জয়ন্তকে। অভিযোগের গুরুত্ব এবং মৃতের বোন রাজ্য পুলিশের কনস্টেবল হওয়ার কারণে কোতোয়ালি থানার উপর ব্যাপক চাপ সৃষ্টি হল উপরমহল থেকে। কোনো গড়িমসি না করে সন্তোষবাবু টিম নিয়ে অভিযানে নামলেন। সেদিন বিকেলেই নিজেদের বাড়ি থেকে গ্রেফতার করা হল সুরজিৎ, পিনাকি আর জয়ন্তকে। থানার লকআপে ৩ জনকে এনে যখন মুখোমুখি বসানো হল, পিনাকি ক্ষোভে ফেটে পড়লেন। সন্তোষবাবু, আপনারা কি পাগল হয়ে গেছেন? একজন ডিস্ট্রিবিউটরের খুনের মামলায় আমাদের লকআপে পুরে দিলেন। হ্যাঁ, মানে বুটাইকে মেরে আমরা কি পাবো? আমাদের কি লাভ? চেঁচাবেন না পিনাকি বাবু। হোটেল ধানসিঁড়ির পার্টিতেই শেষ দেখা গেছে বুড়াইকে। সুরজিৎ নিজে ওকে ফোন করে ডেকেছিল। কেন ডেকেছিল? সুরজিৎ তখন ভয়ে থরথর করে কাঁপছিলেন। হাত জোর করে তিনি বললেন, স্যার স্যার ভগবান সাক্ষী রেখে বলছি, আমি কেন ওকে মারতে যাব? বুটাই আমার ছোট ভাইয়ের মতো ছিল স্যার। আর ব্যবসার কথা বলছেন, বুটাই যত বেশি ব্যবসা দেবে ডিলার হিসেবে তো আমার তত বেশি কমিশন। একজন ডিস্ট্রিবিউটর ভালো ব্যবসা দিলে ডিলারের পেটে কিন্তু লাথি পড়ে না স্যার, বরং পকেট ভারী হয়। আমি কেন ওকে খুন করতে যাব বলুন? তাহলে কাল রাতে জোর করে ওকে মদ খাওয়ালে কেন? না না স্যার, ও তো কোম্পানির সেলিব্রেশনে আনন্দ করছিল। আমি যাওয়ার সময় কিন্তু ওকে স্পষ্ট বলেছি, বুটাই বাড়ি যায় এবার। ও বলল আরেকটা পেক খেয়েই যাবে। তারপর যে কি হলো আমরা কিছুই জানি না স্যার। আমরা তো যে যার বাড়ি চলে গেছি। নিজেরা ৯টা সাড়ে ৯টায় চম্পট দিলে আর ছেলেটাকে মাঝরাতে মদ্যপ অবস্থায় একা ফেলে রেখে দিয়ে চলে গেলে কেন? স্যার, হ্যাঁ স্যার একবার শুনুন না স্যার। শান্তিপুরের ডিলার জয়ন্ত বললেন, রাত ৯:৩০ দিকে পিনাকি স্যার আমাদের গাড়িতে উঠে কলকাতার দিকে রওনা দিয়েছিল। আমরা স্যার রাস্তা থেকে স্যার বুটাইকে কিভাবে মারবো? সন্তোষবাবু কোনো অজুহাত শুনলেন না। কৃষ্ণনগর পুলিশের অনুমান ছিল মদ খাইয়ে অসাড় করে দিয়েই পথে ভাড়াটে গুন্ডা বা নিজেদের লোক দিয়ে খুন করানো হয়েছে বুটাইকে। অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ এনে ৩ জনকেই কৃষ্ণনগর আদালতে তোলা হল। বিচারক তাদের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিলেন। ৩ জন ব্যবসায়ী তথা কোম্পানির ম্যানেজার জেলে বন্দী হতেই কৃষ্ণনগর এলাকায় হইচই পড়ে গেল। যদিও দিন যত এগোতে লাগল, মামলার তদন্তে কোনো অগ্রগতি হল না। পিনাকিদের জেলে রেখে তদন্ত এগোচ্ছিল ঠিকই, কিন্তু পুলিশ কোনো ছায়াও ছুঁতে পারছিল না। মিলছিল না খুনের মূল অস্ত্র বা বুটাইয়ের খোয়া যাওয়া মানিব্যাগ, চেন কিংবা মোবাইল ফোন। এদিকে সুরজিতের পরিবার যখন ছেলেকে জামিনে ছাড়ানোর জন্য দিশেহারা, তখন তাদের কাছে এলো এক অদ্ভুত অনাকাঙ্ক্ষিত প্রস্তাব। একদিন সন্ধ্যায় সুরজিতের কৃষ্ণনগরের বাড়িতে হাজির হলেন বুটাইয়ের কাকা এবং দিদি লতা। সুরজিতের বৃদ্ধ বাবা এবং স্ত্রী অত্যন্ত ভয়ার্ত মুখে তাদের ঘরে বসতে দিলেন। সুরজিতের বাবা হাত জোর করে বললেন, তোমরা এ কি সর্বনাশ করলে বাচ্চা? আমার ছেলেটা নির্দোষ, ও কোনোদিন একটা মাছিও মারেনি। বুটাইয়ের কাকা ঠান্ডা গলায় জবাব দিলেন, জেলের ভেতরে বসে এখন ভালো মানুষের নাটক করলে তো চলবে না দাদা। আপনার ছেলে আর ওই পিনাকি মিলে আমার ভাইপোটাকে কেটে ফেলে দিল। হ্যাঁ, ফাঁসি ফাঁসি হবে ওদের, বুঝেছেন? ফাঁসি। লতা কঠোর চোখে তাকিয়ে বললেন, তবে হ্যাঁ, একটা রাস্তা খোলা আছে। মামলা থেকে সুরজিতের নাম বাদ দেওয়া যেতে পারে যদি আপনারা আমাদের ক্ষতিপূরণ দেন। সুরজিতের স্ত্রী চমকে উঠে বললেন, ক্ষতিপূরণ? হ্যাঁ, বুটাই রোজগার করত। দেখুন, মোটা অঙ্কের একটা টাকা আমাদের দিতে হবে। টাকা দিলে আমরা আদালতে বয়ান বদলে দেব, বলবো আমরা ভুল বুঝে এফআইআর করেছিলাম। পুলিশকেও না হয় বলবো যে সুরজিতের কোনো হাত এতে নেই। কেমন?
সুরজিতের স্ত্রী কেঁদে উঠে বললেন, আপনারা আপনারা কত টাকা চান বলুন? বুটাইয়ের কাকা একটা বিশাল অঙ্কের দাবি পেশ করলেন, যা মেটানো সুরজিতের মধ্যবিত্ত পরিবারের পক্ষে প্রায় অসম্ভব। খবরটা জেলের ভিতর সুরজিৎ এবং পিনাকির কানে পৌঁছল। খবর শুনে রীতিমতো বিরক্ত হয়ে আঁতকে উঠলেন পিনাকি। সুরজিতের স্ত্রীকে বললেন, 1 পয়সাও দেবেন না, আমরা নির্দোষ। আমাদের ফাঁদে ফেলে ব্ল্যাকমেল করে টাকা তুলতে চাইছে এরা। আমরা যদি 1 টাকাও দিই, তার মানে দাঁড়াবে আমরা অপরাধ স্বীকার করে নিলাম। আইন আদালতের ওপর ভরসা রাখুন বৌদি। না না, আমরা লড়াই করব, কিন্তু এদের 1 পয়সাও দেব না। সুরজিতও সমর্থন করল পিনাকিকে। দুই পরিবারই সিদ্ধান্ত নিল তারা কোনো ব্ল্যাকমেলের কাছে মাথা নোয়াবে না। দিনের পর দিন কাটতে লাগলো। দেখতে দেখতে পেরিয়ে গেল 2.5 মাস। কৃষ্ণনগর কোতোয়ালি থানার সাব ইন্সপেক্টর সন্তোষবাবু নিজের টেবিলে বসে বসেই ঘেমে নিয়ে উঠছিলেন। কেসের কোনো অগ্রগতি হচ্ছিল না। সবকিছু যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেল। আইন অনুযায়ী খুনের মামলায় ফৌজদারি কার্যবিধি মেনে মামলা রুজু হওয়ার 90 দিনের মধ্যে আদালতে চার্জশিট জমা দিতেই হয়। যদি 90 দিনের মধ্যে পুলিশ চার্জশিট জমা দিতে না পারে, তাহলে ধৃত অভিযুক্তরা বাই ডিফল্ট জামিন পেয়ে যায়। কিন্তু চার্জশিটে লিখবেনটা কি সন্তোষবাবু? 80 দিন পার হয়ে গেল, কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও সুরজিৎ, পিনাকি বা জয়ন্তের বিরুদ্ধে একটাও ফিজিক্যাল এভিডেন্স জোগাড় করা সম্ভব হয়নি। খোয়া যাওয়া রূপোর বাজুবন্ধ চেন বা মোবাইল ফোন কোনোটাই অভিযুক্তদের কাছ থেকে বা তাদের কোনো আত্মীয়ের কাছ থেকে পাওয়া যায়নি। যে রক্তমাখা ইট দিয়ে খুন করা হয়েছিল সেটাতে এবং বুটাইয়ের বাইকেও সুরজিৎদের আঙুলের ছাপ মেলেনি। ঘটনার রাতে সুরজিৎ বা পিনাকির মোবাইল টাওয়ার লোকেশন জাতীয় সড়কের ওই ক্রাইম সিনের আশেপাশে দেখা যায়নি। কোনো ভাড়াটে গুন্ডা বা মধ্যস্থতাকারীর সন্ধানও মেলেনি, যা দিয়ে অপরাধমূলক ষড়যন্ত্র প্রমাণ করা যায়। সন্তোষবাবু কেস ডায়েরির পাতা উল্টোতে উল্টোতে বিড়বিড় করে আপন মনেই বললেন, কোনো প্রমাণ নেই, শুধু সন্দেহের বশে এদের বিরুদ্ধে চার্জশিট দিলে আদালত প্রথম শুনানিতেই কেস উড়িয়ে দেবে। আবার চার্জশিট না দিলে এরা জামিনে বেরিয়ে যাবে, আর লতারা পুলিশের ওপরতলা পর্যন্ত হাঙ্গামা করবে। এমন সময় কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ঘরে ঢুকে সন্তোষবাবুকে জিজ্ঞেস করলেন, সন্তোষ, 80 দিন হয়ে গেল, কি করছো তুমি? সুরজিতের বিরুদ্ধে চার্জশিটটা তৈরি হলো? স্যার, কিভাবে দেব বলুন তো? দেখুন, সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে 9টা সাড়ে 9টায় এরা বের হয়ে গেছে। বুটাই রাত 12টা নাগাদ বেরিয়েছে। ওদের মোবাইল লোকেশন অন্য জায়গায়, খোয়া যাওয়া কোনো জিনিস ওদের কাছে মিলল না, কোনো সাক্ষী নেই। আদালতের সামনে আমরা কি দাঁড় করাবো বলুন তো স্যার? ওসি চিন্তিত গলায় বললেন, কিন্তু লতা তো ছাড়বে না, ও পুলিশের লোক, সমস্ত ফাঁক ফোকর বোঝে। ওপরতলায় রোজ দরখাস্ত পাঠাচ্ছে। স্যার, আমার মনে হয় আমরা বোধহয় প্রথম থেকেই ভুল পথে হাঁটছি। এখন সুরজিৎরা যদি সত্যি খুন না করে থাকে, বুটাইয়ের ওই 2টো ফোন আর রূপোর বাজুবন্ধ কোথায় গেল তাহলে? যদি যদি এটা অন্য কারো কাজ হয়। ওসি একটা দীর্ঘশ্বাস ফেললেন। এখন আর ভাববার সময় নেই সন্তোষ। 90 দিন শেষ হতে আর মাত্র 10 দিন বাকি। রাজ্য পুলিশের ঊর্ধ্বতন কর্তারা এই মামলার ফাইল তলব করেছেন। কৃষ্ণনগর পুলিশের এই গাফিলতি আর অচলাবস্থার খবর পৌঁছে গেছে ভবানী ভবনে। আইনের গোলক ধাঁধায় থমকে দাঁড়িয়ে রইল বুটাই হত্যাকাণ্ডের তদন্ত। 80 দিনের মাথায় তখন কেস ফাইল একরকম বন্ধ হওয়ার উপক্রম। কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ সম্পূর্ণ দিশেহারা। ভবানী ভবন, কলকাতা, রাজ্য সিআইডির দফতর। কেসটা ইতিমধ্যেই সিআইডি টেক ওভার করেছে। সিআইডির হোমিসাইড শাখার ওসি প্রদীপ সরকার একটা ফাইল উল্টে পাল্টে দেখছিলেন। এটাই
কৃষ্ণনগর কোতোয়ালি থানার কেস ফাইল 412/13, 9 এপ্রিল 2013। কৃষাণু দত্ত ওরফে বুটাই হত্যাকাণ্ড। ঘড়িতে তখন বাজে 2:30। বাইরে জুলাই মাসের সোঁদা গন্ধ ভরা বৃষ্টি শুরু হয়েছে। বুটাই হত্যার আজ ঠিক 83 দিন পূর্ণ হল, আর মাত্র 1 সপ্তাহ বাকি। 90 দিনের ডেডলাইন পার হলেই আইনি নিয়ম মেনে অভিযুক্তরা জামিন পেয়ে যাবে। দরজায় হালকা টোকা পড়ল। সহকারী এক সাব ইন্সপেক্টর ভেতরে ঢুকে হাত তুলে স্যালুট ঠুকে বলল, স্যার, এডিজি স্যার আপনাকে ডেকেছেন আর কৃষ্ণনগরের কেস ফাইলটা নিয়ে যেতে বলেছেন। প্রদীপ সরকার টেবিল থেকে চশমাটা তুলে চোখে আঁটলেন। গম্ভীর মুখে ফাইলটা বগলে চেপে তিনি দীর্ঘ করিডোর পেরিয়ে হাঁটা দিলেন এডিজি বিনীত কুমারের ঘরের দিকে। ঘরে ঢুকে প্রদীপ সরকার একটা স্যালুট ঠুকে দাঁড়ালেন বিনীত কুমারের সামনে। স্যার, মে আই কাম ইন স্যার? বিনীত কুমার তখন চেয়ারে হেলান দিয়ে বসেছিলেন, চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। বসুন প্রদীপ। আচ্ছা, কৃষ্ণনগরে ওই ডিস্ট্রিবিউটর কৃষাণু দত্তা মার্ডার কেসটার কি আপডেট? টাইম তো প্রায় শেষ। কোতোয়ালি থানা তো হাত তুলে দিয়েছে। মৃতার বোন লতা উপরতলায় হরেক কিসেমের চিঠি পাঠাচ্ছে। মিডিয়াতেও শোরগোল হচ্ছে। ফাইলের প্রসিডিংস কি বলছে? স্যার, কৃষ্ণনগর কোতোয়ালি থানা একটা গোলক ধাঁধায় ঘুরে মরেছে। ওরা আবেগের বশে আর সামহাও চাপে পড়ে কোনো ফিজিক্যাল এভিডেন্স ছাড়াই 3টে লোককে তুলে জেলে পুরে রেখেছে। আমার মনে হচ্ছে ওরা কেউ খুনটা করেনি, নয়তো এতদিনেও কোনো প্রমাণ পাওয়া যাবে না তা তো হতে পারে না। এটা তো টপ লেভেলের কোনো কেসও নয়, নর্মাল একটা মার্ডার। ইউ মিন টু সে কি পুলিশ ভুল লোককে ধরেছে? স্যার, আমি 2 দিন ধরে এই কেস ডায়েরির প্রতিটা পাতা, বয়ান আর নথি লাইন বাই লাইন পড়েছি। আমার স্পষ্ট মনে হচ্ছে প্রথম থেকেই এই তদন্তের দিক ভুল ছিল। স্থানীয় পুলিশ আসলে অপরাধীকে খোঁজার বদলে সহজ শিকার হিসেবে স্মাইলের 3 জনকে তুলে নিয়ে এসেছে। কিন্তু প্রমাণ তো আর কিছু নেই, ফলে চার্জশিট পেশ করতে পারছে না। আই সি। কি কি ভুল বের করেছ? প্রদীপ সরকার তার পকেট থেকে একটা নোটবুক বের করলেন। তারপর সেটা টেবিলের উপর রেখে আঙুল দিয়ে দেখালেন ঊর্ধ্বতন অফিসারকে। এই দেখুন স্যার, লুপ হোল নাম্বার 1। পুলিশ এফআইআর এর উপর ভিত্তি করে দাবি করেছে যে কৃষাণু দত্ত ওরফে বুটাই খুব ভালো ব্যবসা দিচ্ছিল বলে ডিলার সুরজিৎ নাকি হিংসে করে ওকে খুন করিয়েছে। কিন্তু স্মাইল টেলিকম কোম্পানির বিজনেস মডিউল কি বলে? বুটাই ছিল একজন ডিস্ট্রিবিউটর আর সুরজিৎ একজন ডিলার। বুটাই মাসে 40 থেকে 50 হাজার টাকার রিচার্জ ও সিম বিক্রি করত। এই বিক্রির উপর ভিত্তি করে ডিলার সুরজিতের পকেটেও মোটা অঙ্কের কমিশন আসত। বুটাই যত বেশি ব্যবসা দেবে, সুরজিতের উপার্জন তত বাড়বে। আর স্মাইল কোম্পানির নিয়ম অনুযায়ী কোনো ডিস্ট্রিবিউটর চাইলে অন্য কোনো এলাকার ডিলারের কাছে সিম কিনতে যেতে পারে না। বুটাইকে কৃষ্ণনগরের এই সুরজিতের কাছ থেকে সিম নিতে হতো। সুতরাং সুরজিতের কোনো ব্যবসায়িক ক্ষতি হচ্ছিল না, বরং বুটাই ছিল ওর সোনার ডিম দেওয়া হাঁস। এই হাঁসকে সুরজিৎ মারতে যাবে কোন দুঃখে? এই মোটিভটা আইনি ধোপে একেবারেই টিকছে না। বিনীত কুমার গভীর মনোযোগ দিয়ে শুনছিলেন তার কথা। তিনি মাথা নেড়ে বললেন, পয়েন্ট। তারপর সেকেন্ড লুপ হোল? স্যার, লুপ হোল নাম্বার 2। হোটেল ধানসিঁড়ির সিসিটিভি ক্যামেরা ফুটেজ ও সময়ক্রম। কোতোয়ালি থানা হোটেল ধানসিঁড়ির সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করেছিল, কিন্তু সেটা ভালোভাবে বিশ্লেষণ করেনি। ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে ওই রাতে 9টা থেকে 9:45টার মধ্যে সার্কেল ম্যানেজার পিনাকি, ডিলার জয়ন্ত আর সুরজিৎ হোটেল ছেড়ে বেরিয়ে যাচ্ছে। পিনাকি জয়ন্তর গাড়িতে উঠে কলকাতার দিকে রওনা দেন আর সুরজিৎ নিজের গাড়িতে বাড়ি চলে যান। অন্যদিকে বুটাই সোফায় বসে একা একা মদ খেতে থাকে। রাত 12টা নাগাদ হোটেলের কর্মীরা বুটাইকে প্রায় চ্যাংদোলা করে বাইরে বের করে বাইকে তুলে দেয়। অর্থাৎ
সুরজিৎরা চলে যাওয়ার 3 ঘন্টা পর্যন্ত বুটাই হোটেলে সম্পূর্ণ একা ও জীবিত অবস্থায় ছিল। যদি সুরজিৎরা ওকে খুনই করতে চাইবে, তবে 3 ঘন্টা আগে নিজেরা সিসিটিভির সামনে দিয়ে বেরিয়ে গিয়ে কেন ছেলেটাকে হোটেলে মদ খাওয়ার জন্য ফেলে রেখে যাবে? আর এই 3 ঘন্টা যে ওরা বাইরে ওয়েট করছিল, সে যুক্তিও ঠিক জুৎসই না। আর স্যার, লুপহোল নাম্বার 3, মোবাইল টাওয়ার লোকেশন আর অ্যালিবাই। ঘটনার রাতে রাত 12টা থেকে 6টার মধ্যে সুরজিৎ, পিনাকি আর জয়ন্তর মোবাইল টাওয়ার লোকেশন ট্রেস করা হয়েছে। পিনাকি আর জয়ন্ত তখন কলকাতার অভিমুখে জাতীয় সড়কে, সুরজিৎ তার কৃষ্ণনগরে বাড়িতে। অকুস্থল অর্থাৎ জাতীয় সড়কের ওই ট্র্যাক্টর দোকানের আশেপাশে এই 3 জনের কারোর ছায়াও ছিল না। এমনকি কোনো ভাড়াটে গুন্ডা বা মধ্যস্থতাকারীর সঙ্গেও এদের কোনো কল আদান প্রদান কিন্তু হয়নি। আর মোবাইল ফোন বাড়িতে রেখে অপরাধ করতে যাওয়া যে তত্ত্ব স্থানীয় পুলিশ ভেবেছিল, সেটাও ভুল। কারণ সেই সময় ওই 3 জনকে দেখেছে এমন একাধিক সাক্ষী রয়েছে। তাছাড়া এই যুক্তিটা যে খুব একটা পোক্ত নয়, আপনিও সেটা বোধহয় বুঝতে পারছেন আশা করি। বিনীত কুমার কিছুক্ষণ চিন্তা করে বললেন, সো ইউ আর সেইং কি এই 3 জন সম্পূর্ণ নির্দোষ? স্যার, প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে আমি জানতে পেরেছি সুরজিৎরা জেলে যাওয়ার পর বুটাইয়ের কাকা আর তার বোন লতা গোপনে সুরজিতের কৃষ্ণনগরে বাড়িতে যান। তারা সুরজিতের পরিবারকে প্রস্তাব দেন মোটা অঙ্কের কাঁচা টাকা দিলে নাকি ওরা আদালতে বয়ান বদলে সুরজিৎকে বেকসুর খালাস করে দেবেন। কিন্তু পিনাকি আর সুরজিৎ মাটি কামড়ে পড়ে থাকেন, 1 পয়সাও দেননি। টাকা না পেয়েই লতা পুলিশে নিজের প্রভাব খাটিয়ে ওপরতলার দরখাস্তবাজি শুরু করে যাতে সুরজিৎদের জেল খাটানো যায়। বিনীত কুমার এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এটা কোতোয়ালি থানা জানে? না স্যার, সিআইডির এক সোর্স আমাকে এই খবর দিয়েছে কাল। প্রদীপ, সো হোয়াট ডু উই ডু নাও? কোতোয়ালি থানার ওসির সঙ্গে আমার কথা হলো। হি ইজ ভেরি টেন্সড। আমাকে বললেন কি কিছু একটা চার্জশিট বানিয়ে সুরজিৎদের নামেই আদালতে জমা করে দিই, যাতে পুলিশ অন্তত নিজেদের পিঠ বাঁচাতে পারে। প্রদীপ সরকারের মুখ কঠোর হয়ে উঠল। তিনি স্পষ্ট গলায় বললেন, না স্যার, আমরা কোনো দুর্বল বা ভুয়ো চার্জশিট দেব না। সস্তা বাহবা কুড়াতে বা পুলিশের পিঠ বাঁচাতে নির্দোষ সুরজিৎদের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিতে পারবো না স্যার, সেটা এথিক্যাল নয়। মৃদু হাসলেন বিনীত, বললেন, আমিও ওসিকে এটাই বলেছি, একজন অপরাধী পার পেয়ে যাক, ক্ষতি নেই, কিন্তু কোনো ইনোসেন্ট যেন সাজা না পায়। সুরজিৎরা যদি ইনোসেন্ট হয়, ওদের সাজা দেওয়াটা অন্যায় হবে। আর একটা বিষয় আছে স্যার, এটাই সবচেয়ে ভয়ঙ্কর। আজ যদি আমরা এই 3 জনের বিরুদ্ধে চার্জশিট দিই, কাল যখন আমরা তদন্ত করে আসল খুনিদের ধরতে পারব, তখন আইনি গোলকধাঁধায় আসল অপরাধীরা ছাড়া পেয়ে যাবে। আদালত বলবে, তোমরা তো আগেই 3 জনকে মূল চক্রান্তকারী বলে চার্জশিট দিয়েছ, এখন আবার নতুন লোক এলো থেকে, আর তখনই তো আমরা ব্যাকফুটে চলে যাব স্যার। ফলে নতুন আর পুরনো 2 অপরাধী আইনের ফাঁক গলে বেরিয়ে যাবে। আসল খুনিরা সারা জীবনের জন্য মুক্তি পেয়ে যাবে স্যার। বিনীত কুমার প্রদীপের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। প্রদীপের প্রতিটি যুক্তি আইনভিত্তিক এবং নিখুঁত। তিনি জিজ্ঞেস করলেন, তাহলে তুমি কি করতে বলছো প্রদীপ? স্যার, আমরা আদালতে কেস সামারি জমা দেব। স্পষ্ট জানাবো, এখনো পর্যন্ত ধৃত 3 অভিযুক্তের বিরুদ্ধে কোনো ফিজিক্যাল বা সার্কামস্ট্যান্সিয়াল প্রমাণ পাওয়া যায়নি, তাই সিআইডি এদের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে না। এদের মুক্তি দেওয়া হোক। আর সিআইডি এই হত্যাকাণ্ডের তদন্ত নতুন করে নতুন পয়েন্ট অফ ভিউ থেকে শুরু করবে। বিনীত কুমার উঠে দাঁড়ালেন, প্রদীপের কাঁধে হাত রেখে বললেন, খুব বড় ঝুঁকি নিচ্ছ প্রদীপ। মিডিয়া কিন্তু সিআইডির ওপর ঝাঁপিয়ে পড়বে, বলবে কি সিআইডি তদন্তে ব্যর্থ হলো, চার্জশিট দিতে পারল না।
3 ইনোসেন্টকে 90 দিন জেলে ঢুকিয়ে রাখলো। গাফিলতির অভিযোগ উঠবে। বলুক না স্যার। প্রদীপ সরকার অমলিন এক চিলতে হাসি হাসলেন। পুলিশ যদি ক্ষণিকের অপবাদের ভয়ে নির্দোষকে বলি দেয় আর আসল অপরাধীকে ছেড়ে দেয়, তাহলে যে ওই যে ওথ নিয়েছিলাম ওটার তো কোনো দামই থাকবে না স্যার। আপনি বিষয়টা আমার উপর ছেড়ে দিন, অপরাধীদের আমি ধরবই। অলরাইট, অল দ্য বেস্ট। 90 দিন পেরোনোর 3 দিন আগে কৃষ্ণনগর আদালতে সিআইডির পক্ষ থেকে একটা লিখিত পত্র গেল। সিআইডির হোমিসাইড শাখা আদালতকে লিখিতভাবে জানিয়ে দিল, ধৃত 3 অভিযুক্ত সুরজিৎ, পিনাকি আর জয়ন্তর বিরুদ্ধে বুটাই হত্যাকাণ্ডে জড়িত থাকার কোনো প্রমাণ বা সূত্র পাওয়া যায়নি। তাই সিআইডি এদের বিরুদ্ধে কোনো চার্জশিট জমা দিচ্ছে না। ফলে 86 দিন ধরে জেলে বন্দি থাকা সুরজিৎ, পিনাকি আর জয়ন্তকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির নির্দেশ দেয় কৃষ্ণনগর আদালত। আদালত চত্বরে সেদিন যেন কয়েক সেকেন্ডের ভূমিকম্প ঘটে গেল। বুটাইয়ের দিদি লতা রাগে ক্ষোভে ফেটে পড়লেন আদালত চত্বরে। লতা সিআইডি অফিসার প্রদীপ সরকারের সামনে এসে দাঁড়িয়ে গর্জে উঠলেন, স্যার আপনারা এটা কি করলেন? আমার ভাইয়ের খুনিদের আপনারা ছেড়ে দিলেন স্যার? সিআইডি এইভাবে বিক্রি হয়ে গেল? ছি ছি ছি! আমি রাইটার্স পর্যন্ত যাবই। প্রদীপ সরকার অত্যন্ত শান্ত ও গম্ভীর চোখে লতার দিকে তাকালেন। তারপর ধীর কণ্ঠে বললেন, লতা, তুমি নিজে বেঙ্গল পুলিশের একজন কনস্টেবল। আবেগ আর রাগের মাথায় জ্ঞান শূন্য হয়ে যেও না। সুরজিৎরা যদি সত্যিই বুটাইকে মারত তবে সিআইডি এক মুহূর্ত ভাবত না। কিন্তু তোমার ভাইয়ের খুনের মামলায় কয়েকজন নির্দোষকে ফাঁসিয়ে তুমি কি তোমার ভাইয়ের আত্মাকে শান্তি দিতে পারবে? আমার ভাইয়ের খুনি তবে কে স্যার? কে মারলো বুটাইকে? সেই উত্তরটা খোঁজার জন্যই সিআইডি আজ থেকে নতুন করে মাঠে নামছে লতা। কথা দিচ্ছি, যে বা যারা তোমার ভাইকে কেটে ফেলে রেখে গেছে সিআইডি তাদের ঘাড় ধরে টেনে বের করবে। শুধু আমাদের মতন কাজ করতে দাও। লতা আর কোনো কথা বলতে পারলেন না। রাগে ফুঁসতে ফুঁসতে তিনি কাকার সাথে আদালত চত্বর ছেড়ে চলে গেলেন। নতুন করে শুরু করলো সিআইডি। প্রদীপ সরকার ছাড়াও তদন্তে যোগ দিলেন সিআইডির 2 তরুণ অফিসার, সাব ইন্সপেক্টর সুব্রত আর সুমির। প্রদীপ বললেন, শোনো, কৃষ্ণনগর পুলিশ প্রথম দিন থেকেই ভুল ট্র্যাকে দৌড়েছিল। ওরা মানুষ ধরে অপরাধ মেলাতে চেয়েছিল। আমরা অপরাধের সূত্র ধরে মানুষ খুঁজব। একদম শুরু থেকে শুরু করব আমরা, একেবারে ক্রাইম সিন থেকে। কিন্তু স্যার বুটাইয়ের খুনের তো কোনো প্রত্যক্ষদর্শী নেই। 3 মাস আগের কেস, রক্ত শুকিয়ে গেছে, আঙুলের ছাপ নষ্ট হয়ে গেছে। আমরা শুরু করব কোথা থেকে? প্রদীপ সরকার পকেট থেকে ডায়েরি বের করে বললেন, আমরা শুরু করব সেই জিনিসগুলো থেকে যেগুলো ঘটনার রাতে বুটাইয়ের কাছ থেকে খোয়া গিয়েছিল। বুটাইয়ের জিনিসগুলো কোথায় গেল? স্যার, খোয়া যাওয়া গয়না বা মানিব্যাগ তো লোকাল কোনো চোরাই বাজারে বিক্রি হয়ে যেতে পারে, কিন্তু মোবাইল ফোন দুটো, বিশেষ করে যেটায় ইন্টারনেট ইউজ করা যায়, সিডিএমএ ফোনটার কথা ছেড়েই দিলাম, ওটা তো অন্য সিম ঢুকিয়ে কাজ করা যাবে না, কিন্তু বাকিটা? এক্স্যাক্টলি। যে বা যারা বুটাইকে খুন করেছে তারা পেশাদার খুনি হতে পারে বা নাও পারে, কিন্তু যদি লোভী হয়, এত দামি একটা মোবাইল ফোন তারা বেশি দিন ফেলে রাখবে না, কিংবা কোনো না কোনো সময় এই হ্যান্ডসেটটা অন্য কারোর কাছে পৌঁছবেই। তখন সে হয়তো এটা চালু করবে। সমীর চিন্তিত গলায় বলল, কিন্তু স্যার, ঘটনার পর থেকে তো বুটাইয়ের 2টো সিমই বন্ধ। রাত 2টোয় কৃষ্ণনগরের কাছে সিম 2টোর টাওয়ার লোকেশন শেষ দেখা গিয়ে চিরতরে বন্ধ হয়ে গেছে। বন্ধ সিমে আমরা কি করে ট্রেস করব স্যার? প্রদীপ হালকা হেসে চেয়ারে হেলান দিলেন। সমীর, আমরা সিম ট্রেস করব না, আমরা ট্রেস করব হ্যান্ডসেটটার IMEI নাম্বার।
দুজন তরুণ অফিসারের চোখে মুখে উপচে পড়ল আগ্রহ। কেসটা ক্রমেই জটিল হয়ে উঠছে। গায়ে কাঁটা দিল ওদের। ঠিকই শুনেছিল তাহলে ওরা। প্রদীপ সরকার হার মানতে শেখেননি। প্রদীপ এবার বিস্তারিত ব্যাখ্যা করতে শুরু করলেন। গাড়ির যেমন রেজিস্ট্রেশন নাম্বার থাকে, প্রতিটা মোবাইল ফোন সেটেও একটা নিজস্ব 15 ডিজিটের IMEI নাম্বার থাকে। সিম কার্ড বদলে ফেললেও বা সিম কার্ড ফেলে দিলেও ফোন সেটের এই IMEI নাম্বার কোনো দিন বদলায় না। যেই বুটাইয়ের ওই দামি হ্যান্ডসেটটায় নিজের বা অন্য কারোর কোনো সিম কার্ড ভরবে আর ফোনটা অন করবে, সঙ্গে সঙ্গে টেলিকম কোম্পানির সার্ভারে ওই IMEI নাম্বারের সঙ্গে নতুন সিমের নম্বরটা জ্বলে উঠবে। সুব্রত বলল, দারুণ আইডিয়া স্যার, কিন্তু IMEI ট্র্যাকিং তো এত সহজ নয় স্যার। টেলিকম কোম্পানিগুলোরও IMEI ডেটাবেস বের করতে বেশ সময় লাগে। সময় লাগুক সুব্রত, আমরা সমস্ত টেলিকম সার্ভিস প্রোভাইডারের কাছে বুটাইয়ের সেকেন্ড ফোনটার IMEI নাম্বার পাঠিয়ে সার্ভার সার্ভেলেন্সে বসিয়ে দেব। দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন আমাদের নজরদারি চলবে। অপরাধীরা ভেবে বসে আছে তারা পার পেয়ে গেছে, কিন্তু আমরা ওদের পকেটে করে একটা টাইম বম ইমপ্লান্ট করে দেব। ওরা বুঝতেও পারবে না। যেই মুহূর্তে নতুন কোনো সিম ওই ফোনে ঢুকবে, সেই মুহূর্তেই ফুস। আগস্ট মাস। শ্রাবণের অঝোর ধারায় ভিজছে কৃষ্ণনগর শহর। জাতীয় সড়কের উপর দূরপাল্লার লরিগুলো জল ছিটিয়ে গর্জন করতে করতে ছুটে চলেছে। কৃষ্ণনগর CID অফিসের পরিবেশ অন্যান্য দিনের মতোই থমথমে। সুরজিৎ, পিনাকি আর জয়ন্ত বেকসুর খালাস হয়ে যাওয়ার পর প্রায় 4 সপ্তাহ কেটে গিয়েছে। সংবাদপত্রে CIDর বিরুদ্ধে তীব্র সমালোচনা হয়েছে। মৃতের বোন লতা নিয়মিত রাইটার্স পর্যন্ত দরখাস্ত পাঠাচ্ছেন। সংবাদ মাধ্যমের একাংশ CIDর এই সিদ্ধান্তকে পুলিশের ব্যর্থতা বলে দেগে দিয়েছে। কিন্তু CID হোমিসাইড শাখার OC প্রদীপ সরকার এই সমস্ত সমালোচনায় বিন্দুমাত্র কান দেননি। অভিজ্ঞ এই তদন্তকারী জানতেন, আবেগের তোরে ভেসে গিয়ে নির্দোষকে সাজা দেওয়া সহজ, কিন্তু প্রকৃত সত্যে পৌঁছতে গেলে অসীম ধৈর্য আর বৈজ্ঞানিক পদ্ধতির যথোপযুক্ত প্রয়োগ প্রয়োজন। প্রায় ঠান্ডা হয়ে আসা চায়ের ধোঁয়া মিশে যাচ্ছে হাওয়ায়। সাব ইন্সপেক্টর সুব্রত আর সমীর ল্যাপটপের মনিটরের দিকে এক দৃষ্টে তাকিয়ে বসেছিল। খোলা জানলা দিয়ে বাইরের বৃষ্টির শব্দ ঢুকছে ভিতরে। সুব্রত দীর্ঘশ্বাস ফেলে বলল, স্যার 3 সপ্তাহ হয়ে গেল, টেলিকম কোম্পানিগুলোর কাছ থেকে তো কোনো পজিটিভ ফিডব্যাক আসছে না। ফোনটা কি তবে খুনিরা ভেঙে ফেলে দিল? প্রদীপ সরকার জানলার দিকে তাকিয়ে সিগারেট টানছিলেন। শান্ত গলায় তিনি বললেন, অত অস্থির হয় না সুব্রত। লোভ আর ভয়, এই দুটো হলো অপরাধীদের সবচেয়ে বড় দুর্বলতা। অপরাধী যদি পেশাদার হতো তবে ফোনটা হয়তো ফেলে দিত, কিন্তু যে খুনি বুটাইয়ের হাত থেকে বাজুবন্ধ, গলার মালা আর মানিব্যাগ পর্যন্ত নিয়ে গেছে, সে অত বড় দাতা নয়। ওই দামি ফোন সে বেশি দিন ফেলে রাখতে পারবে না। কোথাও না কোথাও কেউ না কেউ ওটাতে নতুন সিম ভরবেই। ফাঁদ যেরকম পাতা আছে থাক, শুধু সময়ের অপেক্ষা করো। কথাটা শেষ হতে না হতেই টেবিলে রাখা প্রদীপ সরকারের ফোনটা তীব্র শব্দে বেজে উঠল। ঘরের আবহাওয়া এক মুহূর্তেই বদলে গেল। প্রদীপ সরকার দ্রুত হাতে ফোনটা তুলে কানে দিলেন। হ্যালো, প্রদীপ সরকার বলছি। উপাস থেকে CIDর সাইবার সেলের এক অফিসার উত্তেজিত গলায় বলে উঠলেন, স্যার, জ্যাকপট! কৃষ্ণনগরের ওই IMEI নাম্বারটা এইমাত্র নেটওয়ার্কে অ্যাক্টিভ হয়েছে। আচ্ছা, একটা নতুন নাম্বার শো করেছে ওই হ্যান্ডসেটে। প্রদীপ সরকারের চোখে বিদ্যুতের চমক খেলে গেল। তিনি সোজা হয়ে শেরদাঁড়া টান টান করে দাঁড়ালেন। অবশেষে একটা পোক্ত সূত্র পাওয়া গেছে। তিনি বললেন, ডেটা ডিটেলস পাঠাও এক্ষুনি। টাওয়ার লোকেশন কি দেখাচ্ছে?
স্যার ডিটেলস মেল করে দিচ্ছি। প্রাথমিক তথ্য বলছে নম্বরটা এক মহিলার নামে রেজিস্টার্ড। ওই নাম হচ্ছে কাকলি নস্কর, ঠিকানা কৃষ্ণনগরের কালীবাড়ি পাড়া এলাকা। কিন্তু স্যার বিষয়টা হলো যে ফোনটা অন হওয়ার পর মাত্র কয়েক মিনিটের জন্য একটা কল হয়েছিল, তারপরই আবার ফোন অফ করে দেওয়া হয়েছে। সমীর আর সুব্রত ততক্ষণে প্রদীপ সরকারের পাশে এসে দাঁড়িয়েছে। প্রদীপ ইশারায় সুব্রতকে ল্যাপটপে মেল খুলতে বললেন। ইনবক্স চেক করে সুব্রত বলল, স্যার স্যার পেয়ে গেছি স্যার। স্যার সিম হোল্ডারের নাম কাকলি নস্কর, স্বামী মনোরঞ্জন নস্কর, ঠিকানা কালীবাড়ি পাড়া কৃষ্ণনগর। সমীর, সময় উপস্থিত। যাও, কাকলি নস্করকে তুলে নিয়ে এসো। ঘাড় নেড়ে বেরিয়ে গেল সুব্রত আর সমীর, সঙ্গে একজন মহিলা কনস্টেবল। ঘন্টা দুয়েক পর ফিরে এলো দুজনে। ওদের মুখ গম্ভীর, সঙ্গে তৃতীয় কোনো মানুষ নেই। প্রদীপ সরকার প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই সমীর হতাশ গলায় বলল, স্যার পুরো ভুয়ো ঠিকানা স্যার। গিয়ে তো খোঁজ নিলাম যে কাকুলি নস্কর নামে ওই পাড়ায় কোনোদিন কেউ থাকতো কিনা। যে ভোটার আইডি দিয়ে এই সিমটা কেনা হয়েছিল সেটা এক মৃত মহিলার। আসল কাকুলি নস্কর নাকি প্রায় 4 বছর আগে মারা গেছে। স্যার ভুয়ো ডকুমেন্ট দিয়ে তোলা চালু সিম, কেসটা আবার মরাগলিতে গিয়ে ধাক্কা খেলো স্যার। ধুর, যে সিমটা ঢুকিয়ে ফোনটা করা হয়েছিল সেটার মালিকের অস্তিত্বই যদি না থাকে তবে আমরা ধরবো কাকে? প্রদীপ সরকার কিন্তু দমে গেলেন না। কিছুক্ষণ ভেবে তিনি বললেন, সুব্রত, অপরাধ বিজ্ঞানের একটা সোজা নিয়ম মনে রাখবে। যখন এ পার্টি ভুয়ো বা মৃত হয়ে যায় তখন তদন্তের আলো ফেলতে হয় বি পার্টির উপর। বহুদিন পর কথাটা শুনল সমীর। বিস্মিত কণ্ঠে সে বলল, বি পার্টি? আসলে কাকলি নস্করের নামে তোলা ওই সিমটা যে কয়েক মিনিটের জন্য অন হয়েছিল, তখন ওই সিমটা থেকে অন্য যে নাম্বারে ফোন করা হয়েছে বা যে নাম্বার থেকে ওই সিমে ফোন এসেছে তারা হলো বি পার্টি। যে ফোন ব্যবহার করছে সে হয়তো ভুয়ো পরিচয় দিয়ে সিম তুলেছে, কিন্তু সে তো আর হাওয়াকে ফোন করবে না। সে যাকে ফোন করেছে বা যারা তাকে ফোন করেছে তারা তো আসল মানুষ। প্রদীপ সরকার বললেন, আমাদের এখন ওই কাকলি নস্করের সিমের কল ডিটেলস রেকর্ডস বা সিডিআর ধরে বি পার্টিগুলোকে আলাদা করতে হবে। সুব্রত ঝটপট ল্যাপটপে সিডিআর অ্যানালিসিস সফটওয়্যার চালু করল। কাকলি নস্করের সিমের সমস্ত ইনকামিং এবং আউটগোয়িং কলের তালিকা সামনে চলে এলো। সুব্রত তালিকাটা দেখে বলল, স্যার স্যার কাকলি নস্করের এই সিমটা চালু হওয়ার পর থেকে মোট 12টা বি পার্টি নম্বরে আউটগোয়িং আর ইনকামিং কল দেখাচ্ছে স্যার। 12টা আলাদা আলাদা নম্বর। 12টা নম্বরের সাবস্ক্রাইবার ডিটেলস আর টাওয়ার লোকেশন বের করো সুব্রত। প্রথম কলটা কোথায় গেছে দেখো। সুব্রত ডিটেলস মিলিয়ে দেখতে দেখতে চমকে উঠল। স্যার প্রথম বি পার্টি নাম্বারটায় টাওয়ার লোকেশন আর রেজিস্টার্ড অ্যাড্রেস দেখাচ্ছে কলকাতা। কলকাতার বিহালা পর্ণশ্রী এলাকা। প্রদীপ সরকার এক মুহূর্ত চিন্তা করলেন। বেহালা পর্ণশ্রী, কৃষ্ণনগরের অপরাধের রুট কি কলকাতায় ছড়িয়েছে? সুব্রত, তুমি আর সমীর এখনই ভবানী ভবনের টিম নিয়ে বেহালা পর্ণশ্রীতে যাও। ওই নম্বরের মালিককে খুঁজে বের করো। পরদিন দুপুরে বেহালা থেকে খালি হাতে ফিরে এলো সুব্রত আর সমীর। দুজনের চেহারাতেই ক্লান্তির ছাপ। অফিসে ঢুকেই টেবিলের ওপর ফাইলটা দেখে সুব্রত বলল, স্যার আবারও পর্ণশ্রীর যে ঠিকানায় সিমটা তোলা ছিল সেটা গিয়ে দেখি ওটা একটা ফাঁকা প্লট। ওই সিমটাও একটা জাল আইডি দিয়ে তোলা ভুয়ো সিম। বি পার্টির প্রথম লিডটাও ডেড এন্ড হয়ে গেল স্যার। সিআইডি এইভাবে ভুয়ো সিমের পিছনে দৌড়লে মিডিয়া আমাদের নিয়ে হাসাহাসি করবে স্যার। এত মাস আগের কেস আর আমরা ভুয়ো সিমের চক্করে ভুতুরে লোকেদের পেছনে ঘুরে বেড়াচ্ছি। প্রদীপ সরকার যখন দুজন তরুণ অফিসারের দিকে তাকালেন, তার চোখে কোনো হতাশা নেই, বরং রয়েছে এক গভীর ধৈর্যের ছবি। আচমকা উত্তেজিত হওয়ার বয়স তিনি পেরিয়ে এসেছেন।
প্রদীপ বললেন, শোনো, ভেঙে পড়লে চলবে না। গোয়েন্দাগিরির 90% কাজই হলো চাকা ঘুরিয়ে এক জায়গায় ফিরে আসা। বেহালা পর্ণশ্রীর ঠিকানা ভুয়ো বেরিয়েছে বলে বাকি 11টা বি পার্টির নম্বর যে ভুয়ো হবে এমন তো কোনো কথা নেই। 12টা নম্বরের সিডিআর আবার ফিল্টার করো, দেখো কৃষ্ণনগরের স্থানীয় টাওয়ারে কোনো বি পার্টি নম্বর হিট করছে কিনা। সুব্রত আবার ল্যাপটপে বসে গেল। আঙুল চলতে লাগলো কিবোর্ডে। সিডিআর ফিল্টারিং এর পর সুব্রত বলল, স্যার স্যার একটা খুব ইম্পর্টেন্ট প্যাটার্ন ধরা পড়েছে। প্রদীপ এবার সোজা হয়ে বসলেন। কি প্যাটার্ন? স্যার ওই 12টা বি পার্টি নাম্বারের মধ্যে 3টে নাম্বার রয়েছে যেগুলো টাওয়ার লোকেশন কিন্তু কলকাতা বা অন্য কোথাও নয়। গত 1 মাস ধরে ওই 3টে নম্বরের টাওয়ার লোকেশন 24 ঘন্টা দেখাচ্ছে কৃষ্ণনগরের একই লোকালয়, বারোয়ারি পাড়ার পাশের পাড়ায়। আর সবচেয়ে বড় কথা, এই 3টে নম্বরের মধ্যে নিজেদের মধ্যে প্রচুর শর্ট ডিউরেশনের কল আদান প্রদান হয়েছে। প্রদীপ সরকারের ঠোঁটের কোণে এক চিলতে বিজয়ের হাসি ফুটে উঠল। বিঙ্গো! অপরাধী নিজের এলাকা ছেড়ে বেশি দূর যেতে পারে না। এবার এই 3টে নাম্বার ইন্সপেকশনে বসাও। সরকারের অনুমতির কাগজ আমি হোম ডিপার্টমেন্ট থেকে নিয়ে নিচ্ছি। এই 3টে ফোনের প্রতিটা কথা, প্রতিটা মেসেজ রেকর্ড করবে। পরের 4 দিন কৃষ্ণনগর সিআইডি অফিসে চলল টানা ইন্টারসেপশন আর নজরদারি। সুব্রত আর সমীর দিন রাতে শিফট ভাগ করে হেডফোন কানে নিয়ে বসে থাকত। ফোনে নানা ধরনের পারিবারিক গল্প, স্থানীয় খিস্তি, বাজারহাটের দরদাম শোনা যেত। কিন্তু চতুর্থ দিন গভীর রাতে ইন্টারসেপশনের টেপে এক চাঞ্চল্যকর কথা রেকর্ড হলো। টেপে 2 যুবকের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। এই কিরে, কাল রাতে অত তাড়া কিসের ছিল তোর? আরে বলিস না, কাল ঝন্টু বেটা একটা মাল এনেছিল, চালু সিমের কেস, বুঝলি তো, তাই নিয়ে একটা ঝামেলা হচ্ছিল। ঝন্টু? ও আবার নতুন সিম করতে হবে? তো ঝন্টুর তো ড্রয়ার ভর্তি চালু সিম, ও তো এই সময় কারবার করে। কালকে আবার নতুন গেম খেলেছি। সঙ্গে সঙ্গে প্রদীপকে রিপোর্ট করলো সুব্রত। স্যার, ওরা ঝন্টু নামের একজনের কথা বলছে, ঝন্টু চালু সিমের কারবার করে। আর ওই 3টে বি পার্টি নম্বরের মধ্যে একটা নম্বর এই ঝন্টুর নামেই চলছে। প্রদীপ সরকার উঠে দাঁড়ালেন। ঝন্টু? ঝন্টুর টাওয়ার লোকেশন পিন পয়েন্ট করো সুব্রত, আজ রাতেই রেড হবে। রাত তখন আনুমানিক 2টো। কৃষ্ণনগর শহরের এক নির্জন গলির ভিতর সিআইডির গাড়ি নিঃশব্দে এসে থামল। সঙ্গে কোতবালি থানার সিভিল ড্রেসের পুলিশ। একটা টিন ছাওয়া আধা পাকা বাড়ির সামনে গিয়ে প্রত্যেকে দাঁড়ালো। প্রদীপ সরকারের ইশারায় সমীর দরজায় সজোরে ধাক্কা দিল। ভিতর থেকে ঘুম জড়ানো গলায় এক তরুণ বলে উঠল, কে? সমীর চাপা স্বরে বলল, ঝন্টু, ঝন্টু দরজা খোল, তাড়াতাড়ি দরজা খোল, ঝন্টু কাজ আছে, দরজা খোল। ঝন্টু ভাবল হয়তো তার কোনো স্থানীয় খদ্দের এসেছে। দরজার খিল খুলতেই সিআইডির 4 জন অফিসার ঝড়ের বেগে ভেতরে ঢুকে পড়ল। সমীর এক ঝটকায় ঝন্টুকে দেওয়ালে চেপে ধরল। 20-21 বছরের ছিপছিপে চেহারার এক তরুণ ঝন্টু। ভয়ে তার মুখ এক মুহূর্তে চুন হয়ে গেল। আমাকে ধরছেন কেন? আপনার কে? আমি কি করেছি? আমাকে ধরছেন কেন? প্রদীপ সরকার এবার ধীর পায়ে ঘরে ঢুকলেন। সুইচ টিপে আলো জ্বালানো হলো ঘরের। ঘরটিতে একটি পুরনো কাঠের টেবিল চেয়ার আর বিছানা, এছাড়া আর কোনো আসবাব নেই। প্রদীপ বললেন, সুব্রত, টেবিলের ড্রয়ারটা খোলো। সুব্রত ড্রয়ারটা টান দিতেই সিআইডি অফিসারদের চোখ ছানা বড়া হয়ে গেল। ড্রয়ারের ভেতরে সার সার সাজানো বিভিন্ন কোম্পানির প্রায় 150 থেকে 200টা প্রি অ্যাক্টিভেটেড সিম কার্ড। 2013 সালে তখনও আধার বায়োমেট্রিক চালু হয়নি। সিম বিক্রির দোকানে সামান্য কিছু টাকার বিনিময়ে ভুয়ো কিংবা অন্য কোনো মানুষের ছবি বা ভোটার আইডির ফটোকপি ব্যবহার করে হাজার হাজার চালু সিম তুলে বাজারে বিক্রি করা হতো। এগুলো মূলত ব্যবহার করত 2 ধরনের লোক। এক,
স্থানীয় ছিচকে অপরাধীরা, আর 2 কম বয়সী প্রেমিক প্রেমিকারা। ঝন্টু এই চালু সিমের কালোবাজারি করত। ঝন্টু হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ে কাঁদতে শুরু করল। স্যার আমাকে মারবেন না স্যার, আমি দুটো পয়সার জন্য চালু সিমের ব্যবসা করি স্যার। কোনো বড় অপরাধের সাথে আমি কিন্তু জড়িত নই স্যার, সত্যি বলছি স্যার, স্যার সত্যি বলছি স্যার। ওই ঝন্টু। প্রদীপ সরকার ঝন্টুর চুলের মুঠি চেপে ধরে সোজা করে দাঁড় করালেন। তারপর তার গলা হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেল। হিমকণ্ঠে তিনি বললেন, চালু সিমের কালোবাজারি করার জন্য তোকে আমি ধরতে আসিনি। তোর এই সিমের কারবার নিয়ে জানার কোনো ইচ্ছে আমার নেই। সোজা প্রশ্নে সোজা উত্তর দে, নয়তো তোকে এমন কেসে ফাঁসাবো সারা জীবন জেলের ভাত খেতে হবে। এমনিতেই সদ্য কাঁচা ঘুম ভেঙেছে ঝন্টুর, মাথা ডলছে, তার উপর পুলিশের এই হাঙ্গামা। সে কাঁপতে কাঁপতে বলল, স্যার আমি সব সত্যি বলবো স্যার, আপনি যা জিজ্ঞেস করবেন সব সত্যি বলবো। প্রদীপ পকেট থেকে একটা বড় ফটোগ্রাফ বের করলেন। সিআইডি টিম স্মাইল কোম্পানি ও মোবাইল প্রস্তুতকারক কোম্পানির ক্যাটালগ থেকে বুটাইয়ের খোয়া যাওয়া দামি কিপ্যাড ফোনটির একটা স্পষ্ট রঙিন ছবি প্রিন্ট করিয়ে এনেছিল। প্রদীপ ছবিটা ঝন্টুর চোখের সামনে মেলে ধরলেন। এটা ভালো করে দেখ ঝন্টু, এই মোবাইল ফোনটা, এই মডেলের মোবাইল ফোন তুই সম্প্রতি কৃষ্ণনগরে কারো হাতে দেখেছিস? তোর পরিচিত কেউ? ঝন্টু ছবিটার দিকে চোখ বড় বড় করে তাকালো। ছবিটা কিছুক্ষণ দেখে এবার সে ঢোক গিলে বলল, স্যার এই ফোনটা তো আমি চিনি স্যার। কার হাতে দেখেছিস সত্যি করে বল। ঝন্টু কেঁদে উঠে হাত জোর করে বলল, সত্যি বলছি স্যার, ভগবানকে ছুঁয়ে বলছি, এই ফোনটা আমি দেখেছি সবিতাদির বাড়িতে, পূজার হাতে। পূজা এটা ব্যবহার করছিল স্যার। পূজা? প্রদীপ সরকার চমকে উঠলেন। কে কে এই পূজা? আর সবিতাদি বা কে? ঝন্টু হাঁপাতে হাঁপাতে বলতে শুরু করলো, স্যার সবিতাদি আমার দূর সম্পর্কে আত্মীয়। কি হলো, থামলি কেন, বল। হ্যাঁ স্যার, দিদি মানে দিদির বাড়িতে আমি মাঝে মধ্যে যাই, আর কেউ না, শুধু পূজার সঙ্গে দেখা করতে। হ্যাঁ, পূজা ওই পাড়াতেই থাকে, দিদির সঙ্গে সঙ্গেই থাকে। কদিন আগে আমি সবিতাদির বাড়িতে গিয়েছিলাম, তখন দেখি পূজা এই দামি মোবাইলটা নিয়ে খুব ভাও মারছে স্যার, গেম খেলছে, ছবি তুলছে। এত দামি ফোন পূজা পেলো কোত্থেকে, তাই নিয়ে পাড়াতে একটু কথা হয়েছিল স্যার। প্রদীপ সরকারের মস্তিষ্ক তখন দ্রুত অঙ্ক কষতে শুরু করেছে। ক্রমেই সবকিছু স্পষ্ট হয়ে উঠেছে তার কাছে। ঠিক পথেই তিনি এগোচ্ছেন। প্রদীপ জিজ্ঞেস করলেন, পূজা তোর কাছেই সিম কার্ড চেয়েছিল তাই তো? ঝন্টু মাথা নিচু করে ঘাড় নাড়ল, বলল, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, পূজা আমার কাছে একটা চালু সিম চেয়েছিল। আমি আমার ড্রয়ার থেকে ওকে একটা সিম দিয়েছিলাম। বিশ্বাস করুন স্যার, এর বেশি কিছু আমি জানি না। প্রদীপ সরকার সুব্রত আর সমীরের দিকে তাকালেন। ওদের চোখে মুখেও তখন উত্তেজনার পারদ ফুটছে। ঝন্টু, সত্যি করে বলতো, পূজার সাথে তোর কি সম্পর্ক? ওর সঙ্গে দেখা করতে যাস কেন? ঝন্টু মুখ নিচু করে লজ্জিত আর ভীত গলায় বলল, স্যার ওই পূজার সাথে আমার একটু সম্পর্ক আছে স্যার, মানে ওই জন্যই স্যার, মানে ও যখন চাইলো না, আমি না করতে পারিনি। মাসের পর মাস ধরে যে কেসটা অন্ধকার গলিতে ঘুরে মরছিল, যে কেসে 3 ব্যবসায়ীকে ভুল করে জেলে পুরে রাখা হয়েছিল প্রায় 3 মাস, মাত্র 15 ডিজিটের IEMI নাম্বারের ডিজিটাল ট্র্যাপিং আর সিআইডির তদন্তের জোরে সেই অন্ধকার কুয়াশা কেটে এক নিমেষে সামনে ভেসে এলো একটি নাম, পূজা। প্রদীপ সরকার বললেন, সুব্রত, এই ঝন্টুকে থানায় আটকে রাখো। আর সমীর, কাল সকাল হওয়ার আগেই আমাকে ওই পূজা আর সবিতাদির পুরো কোষ্ঠী প্রস্তুত করে দাও। স্যার আমাকে জেলে নেবেন না স্যার, আমি সত্যি কিছু করিনি, বিশ্বাস করুন, মায়ের দিব্যি। থাম তো, কেউ তোকে জেলে ঢোকাচ্ছে না। চল আমাদের সাথে, কালকেই তোকে আবার ছেড়ে দেওয়া হবে। সত্যি তো স্যার? আরে হ্যাঁ হ্যাঁ সত্যি, চল এখন।
পরদিন সকাল 6টা। শ্রাবণের মেঘলা আকাশ কৃষ্ণনগর শহরকে ঢেকে রেখেছে। সিআইডি অফিসে প্রদীপ সরকার চেয়ারে বসে টেবিলের ওপর রাখা ম্যাপ আর কেস ফাইলের দিকে এক দৃষ্টে তাকিয়েছিলেন। সারা রাত তার চোখে ঘুম ছিল না। ধোয়া ওঠা চায়ের কাপটা নামিয়ে রেখে তিনি চশমাটা মুছে আবার চোখে আঁটলেন। দরজায় হালকা টোকা দিয়ে ঘরে ঢুকল সাব ইন্সপেক্টর সমীর। তার হাতে একটা ফাইল। সমীরের চোখে মুখে চরম ব্যস্ততা আর উত্তেজনার ছাপ স্পষ্ট। প্রদীপ প্রশ্ন করলেন, কি খবর সমীর? পূজা সবিতার ব্যাপারে যা যা খোঁজ করতে বলেছিলাম সব পেয়েছো? সমীর সোজা টেবিলের সামনে এসে দাঁড়ালো। ফাইলটা খুলে নথিপত্র ছড়িয়ে দিয়ে বলতে শুরু করলো, এই তো, এই যে স্যার, এই যে পুরো কোষ্ঠী বের করে এনেছি স্যার। এই যে কৃষ্ণনগরের ওই পাড়ায় সবিতা নামে যে মহিলা থাকেন, তিনি কোনো সাধারণ গৃহবধূ নন। আড়ালে দীর্ঘদিন ধরে উনি অবৈধ দেহ ব্যবসা চালান। আর পূজা হলো ওই পাড়ারই একটা মেয়ে যে নিয়মিত সবিতার সাথে থাকে আর এইসব কাজের সঙ্গেও যুক্ত। আর পূজার পরিবার? পূজার সাথে আর কে কে থাকে? হ্যাঁ স্যার, পূজার একটা বড় ভাই আছে, নাম চন্দন। চন্দনের এমনিতে মূল কাজ হলো ওই গাছ কাটা, কিন্তু পেছনে আর একটা বিপজ্জনক পরিচয় আছে স্যার। চন্দনের 4 জনের একটা নিজস্ব ছোট দল আছে। এরা নাকি আবার রাতের অন্ধকারে নির্জন রাস্তায় ছোটখাটো ছিনতাই, লুটপাট এসব করে থাকে। চন্দন ও তার সঙ্গীদের এর আগেও 2-1 বার গোলমালের কেসে ওই থানায় আনা হয়েছিল, কিন্তু ওই কি করব বলুন, প্রতিভার প্রমাণের অভাবে ছেড়ে দিতে হয়েছে। গাছ কাটার মিস্ত্রি আর রাতে ছিনতাইয়ের কারবার, হ্যাঁ? সমীর, আমরা ঠিক দরজাতেই কড়া নেড়েছি। এবার আমাদের অত্যন্ত সতর্ক পায়ে এগোতে হবে। আমাদের প্রধান লক্ষ্য কেবল খুনি ধরা নয়, বুটাইয়ের খোয়া যাওয়া জিনিসপত্রগুলো বাজেয়াপ্ত করা, নয়তো কোনো প্রমাণ দাঁড় করাতে পারবো না। চন্দন যদি পুলিশের আসার গন্ধ পায় তবে নির্ঘাত সব নষ্ট করে গা ঢাকা দেবে। তাহলে কি করবেন স্যার? সরাসরি চন্দনকে ধরবেন না? প্রদীপ হালকা হেসে চেয়ারে হেলান দিলেন। শরীরে নতুন উদ্যমতা ফিরে এসেছে তার। তিনি বললেন, না, আমরা চন্দনকে নয়, আমাদের কাছে কোনো প্রমাণ নেই। আর ও যা ঘুঘু, একটা কথাও স্বীকার করবে না। আগে পূজাকে জালে তুলব, ফাঁদ পাততে হবে খুব সাবধানে। আর পূজাকে ফাঁদে ফেলার প্রধান হাতিয়ার কি জানো? লোভ। যে লোভের বশে ও নিহত বুটাইয়ের দামি হ্যান্ডসেটটা নিজের কাছে রেখে দিয়েছিল, সেই লোভকেই আমরা টোপ হিসেবে ব্যবহার করব। পরদিন দুপুর 12টা। কৃষ্ণনগর বাসস্ট্যান্ডের কাছে একটি মিষ্টির দোকানের আড়ালে ছদ্মবেশে দাঁড়িয়েছিল কোতোয়ালি থানার 2 জন কনস্টেবল আর ঝন্টু। আর কিছুটা দূরে একটি সাধারণ ট্যাক্সির ভিতর বসেছিলেন প্রদীপ সরকার, সুব্রত আর মহিলা সাব ইন্সপেক্টর রীতা। পূজার মোবাইলে একটা কল গেল। ফোনটা করেছে সুব্রত, একদম নতুন একটা নাম্বার থেকে। পূজা ফোন রিসিভ করতেই সুব্রত অত্যন্ত মিষ্টি এবং প্রফেশনাল গলায় বলল, হ্যালো, নমস্কার, আমি কি ম্যাডাম পূজার সাথে কথা বলছি? ফোনের ওপার থেকে পূজার কৌতূহলী কণ্ঠস্বর ভেসে এলো, হ্যাঁ, আমি পূজা বলছি। কে বলছেন? ম্যাডাম, আমি স্মাইল টেলিকম কোম্পানির হেড অফিসের কাস্টমার রিওয়ার্ড সেল থেকে বলছি। অত্যন্ত আনন্দের সঙ্গে বলছি ম্যাম, গত মাসের কাস্টমার রিওয়ার্ড স্কিমে আপনার নাম্বারটা প্রথম পুরস্কার জিতেছে। সত্যি? পূজা ওপাশ থেকে এক মুহূর্তে চঞ্চল হয়ে উঠল। আমি প্রাইজ পেয়েছি? কিন্তু আমি তো কোনো কুপন ভরিনি। সুব্রত হেসে বলল, ম্যাডাম, এটা আমাদের কোম্পানির সেলিব্রেশন মান্থের অটোমেটিক সার্ভার লাকি ড্র। আপনার নাম্বারের প্রাইজ কুপন তৈরি হয়েছে, কিন্তু উপহারটি আপনাকে এসে রিসিভ করতে হবে। আমরা আজ কৃষ্ণনগর বাস স্ট্যান্ডের কাছে কোম্পানির বিশেষ ভ্যানে এসেছি। আপনি যদি আধ ঘন্টার মধ্যে বাস স্টপের পেছনে ট্যাক্সি স্ট্যান্ডে আসেন, তাহলে প্রাইজটা হ্যান্ড ওভার করা যাবে। দেরি করবেন না ম্যাম, আমরা আপনার প্রাইজটা দিয়ে আবার অন্য একজন কাস্টমারকে প্রাইজ দিতে যাব। পূজা লোভে প্রায় উন্মাদ হয়ে গেল। সে ভাবতেই পারেনি এমন উপহারের সুযোগ ওর সামনে আসবে। হ্যাঁ হ্যাঁ,
ঠিক আছে ঠিক আছে, আমি এই 8 ঘন্টার মধ্যেই চলে আসছি। আপনারা থাকবেন তো? অবশ্যই ম্যাডাম, আমরা আপনার জন্যই অপেক্ষা করছি। আচ্ছা। ফোন কেটে সুব্রত প্রদীপের দিকে তাকিয়ে হাসল। প্রদীপ ইশারায় টিমকে রেডি হতে বললেন। ঠিক 25 মিনিট পর সালভার কামিজ পরে ট্যাক্সি স্ট্যান্ডে এসে হাজির হলো পূজা। পূজার বয়স 19-20। সে চারপাশ ঘুরে কোম্পানির গাড়ি খুঁজছিল। ঝন্টু ইশারা করতেই একজন কনস্টেবল এগিয়ে গেল পূজার দিকে, আর প্রায় সঙ্গে সঙ্গে সাদা ট্যাক্সির দরজা খুলে গেল। রীতা আর সমীরও ক্ষিপ্র গতিতে গিয়ে পূজাকে ঘিরে ফেলল। পূজা কিছু বুঝে ওঠার আগেই রীতা তার হাত দুটো শক্ত করে চেপে ধরে মুখে হাত চাপা দিয়ে দিল। এই, একদম চিৎকার করবে না, শান্ত হয়ে গাড়িতে ওঠো। পূজা ছটফট করতে করতে বলল, আপনারা কে? কি আপনারা? কেন ধরছেন আমাকে? কি করেছি আমি? হ্যাঁ? সমীর ট্যাক্সির দরজা খুলে পূজাকে ঠেলে ভেতরের সিটে বসিয়ে দিল। প্রদীপ সরকার ফ্রন্ট সিটে বসেছিলেন। ঘাড় ঘুরিয়ে তিনি জিজ্ঞেস করলেন, পূজা, প্রাইজ নিতে এসেছিল তো? সিআইডির আসল প্রাইজ দেওয়া কিন্তু এখনো বাকি। চলো আমাদের সঙ্গে, দেখতে পাবে। দুপুর 2টো। সিআইডি অফিসের পরিবেশ বেশ উজ্জীবিত। অবশেষে কেসটা সমাধানের পথে এগোচ্ছে। ঘরের মাঝখানে কাঠের চেয়ারে বসিয়ে রাখা হয়েছে পূজাকে। টেবিলের ওপারে বসে আছেন প্রদীপ সরকার, পাশে সুব্রত আর সমীর। পূজা তখনও নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করে যাচ্ছিল। কান্না জড়ানো গলায় সে বলল, স্যার, আমাকে কেন ধরে এনেছেন বলুন? আমি গরিবের মেয়ে, আমি কোনো অন্যায় করিনি। বিশ্বাস করুন, আপনারা আমাকে অনর্থক হেনস্থা করছেন। আমাকে ছেড়ে দিন স্যার। প্রদীপ সরকার ধীরে সুস্থে টেবিলের ওপর থেকে জলের গ্লাসটা তুলে এক ঢোক জল খেলেন। তারপর পকেট থেকে বুটাইয়ের খোয়া যাওয়া ফোনটার ছবি বের করে পূজার সামনে ছুঁড়ে দিলেন। এই, নাটক বন্ধ করো পূজা। এই মোবাইল ফোনটা চেনো? পূজা ছবিটার দিকে তাকালো। এক মুহূর্তের জন্য তার চোখের তারা কেঁপে উঠল, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে শক্ত গলায় বলল, না, আমি এই ফোনটা তো চিনি না। আমি কোনোদিন এরকম ফোন দেখিনি। প্রদীপ মৃদু হাসলেন। সুব্রতর দিকে তাকিয়ে বললেন, সুব্রত, ওকে ভেতরে নিয়ে এসো তো। যাও। সুব্রত দরজার বাইরে গিয়ে ঝন্টুকে টেনে ঘরের ভিতরে নিয়ে এলো। স্যার, ঝন্টু। ঝন্টুকে দেখা মাত্রই পূজার মুখের রং বিবর্ণ হয়ে গেল। প্রদীপ ঝন্টুর দিকে তাকিয়ে বললেন, ঝন্টু, পূজাকে সত্যিটা বল, তুই পুলিশকে কি বলেছিস? ঝন্টু পূজার দিকে তাকিয়ে কাঁপতে কাঁপতে বলল, পূজা, তুই মিথ্যে বলিস না, একদম মিথ্যে বলবি না। আমি স্যারকে সব সত্যি বলে দিয়েছি। তুই যে আমার কাছ থেকে একটা চালু সিম চেয়ে নিয়েছিলি, তুই ওই তোর ফোনটায় ঢুকিয়েছিলি, সব বলে দিয়েছি। আমি নিজে তোর হাতে ওই ফোনটা দেখেছি। পূজার রাগে ফুঁসে উঠে চিৎকার করলো, মিথ্যেবাদী! তুই মিথ্যেবাদী একটা! ঝন্টু, তুই আমাকে ফাঁসাচ্ছিস। স্যার, স্যার, এর কথা বিশ্বাস করবেন না আপনি। ও মিথ্যা কথা বলছে। প্রদীপ সরকার এবার সোজা উঠে দাঁড়ালেন। তিনি ধীর পায়ে হেঁটে পূজার ঠিক সামনে এসে দাঁড়িয়ে পড়লেন। তারপর বললেন, পূজা, ঝন্টুকে আমি এখনই ছেড়ে দেব, কিন্তু তোমাকে ছাড়ব না। IMEI ট্র্যাকিং এ তোমার সিমের নম্বর ধরা পড়েছে। এই মোবাইল ফোনটা যার ছিল, অর্থাৎ কৃষাণু দত্ত, তাকে গত এপ্রিল মাসে নৃশংসভাবে খুন করা হয়েছে। তুমি ওর খোয়া যাওয়া মোবাইল ফোন ব্যবহার করছিলে। 302 ধারা অর্থাৎ খুনের মামলা আর 397 ধারা ডাকাতি ও খুনের মামলায় তোমাকে আমি 1 নম্বর আসামি হিসেবে চালান করব। ফাঁসি হবে তোমার, বুঝতে পারছো তো? এখনো সময় আছে, সত্যিটা বলো। বলো। ফাঁসি? ফাঁসি?
শব্দটা শোনা মাত্রই পূজার বুকের ভিতর হিম হয়ে এলো। তার সমস্ত বাহাদুরি ধূলিসাৎ হয়ে গেল এক মুহূর্তে। সে ডুকরে কেঁদে উঠল। না স্যার, আমাকে বাঁচান স্যার। আমি বুটাইকে খুন করিনি স্যার, আমি বুটাইকে খুন করিনি। বুটাই? কৃষাণুর ডাকনাম বুটাই তুমি জানো? হ্যাঁ স্যার, আমি জানি তো, ওকে আমি চিনি। বেশ, তুমি যদি খুন না করে থাকো তবে ওই রাত্রে ঠিক কি কি ঘটেছিল সব বলো। কার কাছে তুমি ফোন পেয়েছো? বুটাইয়ের গলার চেন, বাজুবন্ধ আর মানি ব্যাগই বা গেল কোথায়? এক বিন্দু মিথ্যে বললে কিন্তু তোমারই লস। হ্যাঁ স্যার, বলছি। পূজা কান্না থামিয়ে বলা শুরু করলো সেই কাল রাত্রিতে কি ঘটেছিল। ধানসিঁড়ি হোটেল থেকে অতিরিক্ত মদ্যপ অবস্থায় বের হওয়ার পর বুটাই বাড়ি ফেরেনি। নেশার ঘোরে সে বাইক চালিয়ে চলে যায় বারোয়ারি পাড়ার পাশের পাড়ায়, সবিতাদির আস্তানায়। সেখানে বুটাই ইতিপূর্বেও দু একবার গেছে, পূজার জন্যই গেছে। জৈবিক খিদে মেটানোর জন্যই সে রাতেও টলতে টলতে ও গিয়েছিল সবিতার বাড়িতে পূজার সঙ্গে রাত কাটানোর জন্য। কিন্তু বুটাই তখন হিতাহিত জ্ঞান শূন্য। ঘরে ঢুকেই সে পূজার হাত ধরে টানাটানি শুরু করলো। বুটাই, পূজা, করছিস? বুটাই, ছাড় আমায়, পূজা বারণ করলেও বুটাই নেশার ঝোঁকে গালিগালাজ করে জামা কাপড় ধরে টান মারতে শুরু করলো পূজার। ঠিক সেই সময় ঘরের পিছনের বারান্দায় বসে মদ খাচ্ছিল পূজার দাদা চন্দন এবং তার দলের 3 সহযোগী মন্টু, গণেশ আর পল্টু। বোনের চেঁচামেচি শুনে চন্দন হাতের দা নিয়ে সোজা ঘরে এসে ঢোকে। সাহস, ঘরে ঢুকে আমার বোনের গায়ে হাত দিস, চোরের বাচ্চা! চন্দন গর্জে উঠে বুটাইকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। বুটাই নেশার ঘরে চন্দনকে চিনতে পারেনি। সে উল্টে চন্দনকে একটা চড় মারে। কে রে তুই? হ্যাঁ, সারা তো ফটর ফটর করছিস কেন? চন্দনের মাথায় তখন রক্তের নেশা চেপে বসেছে। সেও মদের নেশায় চুর। আমার দরকার ওকে, বুঝতে পারছিস না? ওর এখনই লাগবে। পেশাদার গাছ কাটার মিস্ত্রি চন্দন তার ধারালো দা উঁচিয়ে সজোরে কোপ মারে বুটাইয়ের মাথায়। প্রথম কোপেই বুটাইয়ের মাথার খুলি কেটে রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে আসে। বুটাই মাটিতে লুটিয়ে পড়ে। মন্টু পূজাকে ধরে তাড়াতাড়ি ওকে অন্য ঘরে নিয়ে চলে যায়। এদিকে রক্তে ঘরের মেঝে ভেসে যাচ্ছে। চন্দন বুঝতে পারে পুলিশ জানতে পারলে ছাড়া পাওয়া যাবে না। তাই ও সিদ্ধান্ত নেয় বুটাইকে শেষ করে লাশটা জাতীয় সড়কের পাশে ফেলে আসতে হবে, যাতে সবাই মনে করে এটা অ্যাক্সিডেন্ট কিংবা বাইরের ছিনতাইকারীদের কাজ। ওরা 4 জনে বুটাইয়ের রক্ত ভেজা দেহটা চ্যাংদোলা করে তোলে। 2 জন বাইকটাকে ঠেলে নিয়ে যায় আর 2 জন বুটাইকে ধরে জাতীয় সড়কের দিকে হাঁটা দেয়। রাত তখন 2:10। রাস্তা একদম ফাঁকা। ট্রাক্টরের দোকানের উল্টো দিকে খাদের ধারে রাস্তার কাজ হচ্ছিল। ইটের স্তূপ করা ছিল ওখানে। ওখান থেকেই একটা ইট তুলে নেয় চন্দন। তারপর বুটাইয়ের দেহটা ঘাসের উপর ফেলে দেয়। বুটাইয়ের তখন হালকা নিঃশ্বাস পড়ছিল। অপরাধ পুরোপুরি ধামাচাপা দিতে চন্দন ওই ইট দিয়ে সজোরে কয়েকবার বুটাইয়ের মাথায় আর মুখে আঘাত করে। মুহূর্তের মধ্যে মারা যায় কৃষাণু দত্ত ওরফে বুটাই। আর তারপর শুরু হয় লুণ্ঠন। মন্টু, গণেশ আর পল্টু বুটাইয়ের পকেট থেকে মানিব্যাগ বের করে টাকা ভাগ করে নেয়। চন্দন বুটাইয়ের গলার চেন আর লকেটটা ছিঁড়ে নেয় আর বুটাইয়ের ডান হাতে পরা রত্ন পাথর বসানো রূপোর বাজুবন্ধটা নিজের পকেটে ঢোকায়। আর পূজা
পূজা দূরে দাঁড়িয়ে সমস্তটাই দেখছিল। বুটাইয়ের দামি কিপ্যাড ফোনটা দেখে পূজার ভীষণ লোভ হয়। পূজা চন্দনের কাছ থেকে মোবাইল ফোনটা চেয়ে নেয়। কথা শেষ করে কাঁদতে কাঁদতে পূজা বলল, স্যার, আমি বুটাইকে মারিনি স্যার। আমার দাদা আর ওর বন্ধুরা ওকে মেরেছে। আমি তো শুধু লোভে পড়ে ওই মোবাইলটা নিয়েছিলাম। ভেবেছিলাম এত দামি ফোন, পুলিশ তো ভাববে ওটা ছিনতাই হয়ে গেছে। আমি তাই ঝন্টুর কাছ থেকে চালু সিমটা নিয়ে ওটা ওই ফোনে পুড়েছিলাম স্যার। আমাকে ক্ষমা করে দিন স্যার, আমাকে ক্ষমা করে দিন। এক সময় পূজার কান্না থামল। তারপর ঘরের মধ্যে নেমে এলো এক প্রশান্ত নীরবতা। দীর্ঘদিন ধরে আটকে থাকা কেসের প্রতিটা টুকরো এবার মিলে গেছে। রাত তখন 3টে। পূজার দেওয়া বয়ান অনুযায়ী প্রদীপ সরকারের নেতৃত্বে সিআইডির দল আর কোতওয়ালি থানার পুলিশ ঘিরে ফেলল চন্দনের ডেরা। চন্দন আর তার সহযোগীরা তখন মদ খেয়ে ঘুমোচ্ছিল। সিআইডি ঘরে ঢুকে বিছানা থেকেই চন্দন, মন্টু, গণেশ আর পল্টুকে হাতকড়া পরালো। ওই ঘরেরই আলমারির পেছন থেকে কাঠের কৌটোয় লুকিয়ে রাখা বুটাইয়ের গলার রূপোর চেন, লকেট, চামড়ার মানিব্যাগ, সিডিএমএ ফোন, রত্ন পাথর বসানো রূপোর বাজুবন্ধ সবকিছু উদ্ধার করা হলো। পরদিন সকালে সিআইডি অফিসে এলেন বুটাইয়ের দিদি লতা আর তার কাকা। টেবিলে সাজানো রয়েছে বুটাইয়ের খোয়া যাওয়া বাজুবন্ধ, লকেট, মানিব্যাগ আর 2টো মোবাইল ফোন। পাশে হাতকড়া পরা অবস্থায় বসে আছে চন্দন, মন্টু, গণেশ আর পল্টু। লতা ভাইয়ের বাজুবন্ধটার দিকে তাকিয়ে আর চোখের জল ধরে রাখতে পারলেন না। বুটাই, প্রদীপ শান্ত গলায় বললেন, লতা, চিনতে পারছো তোমার ভাইয়ের জিনিস? জিনিসগুলো দেখে লতা ডুকরে কেঁদে উঠলেন। পাগলের মতো ছুঁয়ে দেখতে লাগলেন সবকিছু। তারপর বললেন, স্যার, এগুলো আমার ভাইয়েরই জিনিস। কাল রাতে আপনারা যখন চন্দনদের ধরলেন তখন বুঝতে পারলাম আমরা কত বড় ভুল করেছিলাম স্যার। আমরা আবেগের বশে নির্দোষ সুরজিতের বিরুদ্ধে এফআইআর করেছিলাম। আর আসল শয়তানগুলো আমাদের পাশেই ঘুরছিল। সিআইডি অফিসার প্রদীপ সরকারের সামনে হাত জোর করে দাঁড়ালেন লতা। বললেন, আমাকে ক্ষমা করবেন স্যার। আমি পুলিশের থেকেও আপনাকে অপবাদ দিয়েছিলাম, কিন্তু আপনি নির্দোষদের বাঁচিয়ে আমার ভাইয়ের প্রকৃত খুনিদের ধরলেন। স্যার, আমায় ক্ষমা করবেন স্যার। ক্ষমা চাওয়ার দরকার নেই লতা। ভাইয়ের শোক বোনকে উন্মাদ করবে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু খাকি পোশাকের দায়িত্ব হলো আবেগকে সরিয়ে সত্যকে প্রতিষ্ঠা করা। আজ যদি আমরা সুরজিৎদের নামে ভুয়ো চার্জশিট দিতাম, তবে এই চন্দন আর পূজারা কোনো দিনও ধরা পড়ত না। তবে একটা অন্যায় তোমরাও করেছ, এমন কাজ আর দ্বিতীয়বার করবে না। কি স্যার? তোমরা সুরজিতের বাড়িতে টাকা চাইতে গিয়েছিলে, ওদের ব্ল্যাকমেল করতে চেয়েছিলে। এমন কাজ আর দ্বিতীয়বার করার কথা ভেবো না কোনোদিন। কেসটা হাতে নেওয়ার পর তোমাদের ওই ব্ল্যাকমেলের ব্যাপারে আমি জানতে পারি। প্রথমবার শুনে আমার মনে হয়েছিল খুনটা বোধহয় তোমরাই করিয়েছ। তাই বলছি, এমন অন্যায় আর কোনোদিন করো না লতা। লজ্জায় কুঁকড়ে গেলেন লতা। কোনো ক্রমে ঢোক গিলে বললেন, আসলে স্যার দিশেহারা হয়ে গেছিলাম।
আমি টাকাটা নিতাম না স্যার, রাগে বলে ফেলেছিলাম। সমস্ত রাগ পড়েছিল ওই সুরজিতের ওপর। আমি কথা দিচ্ছি স্যার, আজকেই গিয়ে আমি ওর কাছে ক্ষমা চাইব। আমায় ক্ষমা করে দিন স্যার, এই ভুল আমি আর কোনোদিনও করব না। কয়েকদিনের মধ্যেই মহামান্য আদালতে সিআইডি হোমিসাইড শাখার পক্ষ থেকে কৃষাণু দত্ত হত্যা মামলার নিখুঁত চার্জশিট পেশ করা হলো। অভিযুক্ত চন্দন, মন্টু, গণেশ আর পল্টুর বিরুদ্ধে ৩০২, ৩৯৭ এবং ১২০ ধারায় শুরু হলো কৃষাণু দত্ত হত্যা মামলার ট্রায়াল। আজকের ক্রাইম কথা এ পর্যন্তই। ক্রাইম কথার অন্যান্য এপিসোড আপনারা শুনতে পাবেন ইউটিউবে, মির্চি বাংলার অফিসিয়াল পেজে আর গানা অ্যাপে।